প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানের শিরোনাম আমরা নির্ধারণ করেছি বিকল্প দেখান, এবং এটির পরে এক ধরনের রহস্যময়তা রয়েছে। অর্থাৎ আমরা গত 16 বছরের একটি বিরাট অংশ জুড়ে শুনেছি যে শেখ হাসিনা এবং তার সরকারের কোনো বিকল্প নেই, কাজেই গণতন্ত্রের স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের যে একটা মহান লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যে যেহেতু কোনো বিকল্প নেই, কাজে শেখ হাসিনার যত সমালোচনায় থাকুক না কেন তার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে। সেই সুরের এক ধরনের অনুরণন বা প্রতিধ্বনি আমরা এখনো লক্ষ্য করতে পাচ্ছি, যে বলা হচ্ছে যে বিকল্প কি, মানে ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে তো পুরো জাতি ব্যর্থ হয়ে যাবে, কাজেই ওনার এই শাসনকালকে আমাদেরকে দীর্ঘায়িত করতে হবে। সেটি যেমন একটি অংশের আকাঙ্ক্ষার জায়গা যে তিনি 4 বা 5 বছর ক্ষমতায় থাকুক, অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, বিএনপি সহ সমমনা অনেকগুলো রাজনৈতিক দল, তাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন সম্পন্ন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে দেশ এগিয়ে যাবে, সেটি হচ্ছে তাদের প্রত্যাশা। এখন এই বাস্তবতায় আমরা দেখলাম যে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে ডক্টর ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন, স্পষ্টতই অনেক কথাই বলেছেন, তার মধ্যে যেটি গুরুত্বপূর্ণ, যেটি নিয়ে আমরা আজকে আসলে আলোচনাটা শুরু করতে পারি, সেটি হচ্ছে তিনি মনে করছেন যে মানুষ মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন তাদের জন্য ভালো সমাধান। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এটি যে ভালো সমাধান বা এটি যে মানুষ মনে করছেন, সেটি তিনি কিভাবে বুঝলেন? মানে আমাদের তো একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে, সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা গিয়েছি কিনা বা সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে আমাদের কোনো টাইম ফ্রেম আছে কিনা, সেটি নিয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে দুজন এবং ভার্চুয়ালি একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে আমার হাতের বায়ে রয়েছেন জনাব আব্দুল হাকিম ভূঁইয়া। তিনি আজকের অনুষ্ঠানে ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আরও রয়েছেন জিয়া চৌধুরী। তিনি পেশা সাংবাদিক। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নামের বাংলাদেশের যে একটি দৈনিক রয়েছে, সেই দৈনিকে তিনি সাংবাদিকতা করেন। একটি ফেলোশিপ নিয়ে তিনি যুক্তরাজ্যে এখন অবস্থান করছেন, এবং মানবাধিকার থেকে শুরু করে হিউম্যান রাইটস ভায়োলেশন এবং এই সম্পর্কিত যে বিট রয়েছে সেখানে তার আগ্রহ রয়েছে। আমরা পেয়েছি জিয়া চৌধুরীকে আমাদের অনুষ্ঠানে, এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন প্যারিস থেকে ইশতিয়াক আকিব। তিনি পিএইচডি গবেষক, প্যারিস অবজারভেটরি এবং সদস্য এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। আমি শুরুটা করতে চাই আকিব আপনাকে দিয়ে। যে সাক্ষাৎকারটি রেফারেন্স আমি দিলাম, সেখানে যে বক্তব্যটিকে আমি কোট করেছি, সে বিষয়ে আপনার কোনো মূল্যায়ন রয়েছে কিনা বা পর্যবেক্ষণ রয়েছে কিনা, বা আপনি যে দলটির সঙ্গে যুক্ত রয়েছেন সেই দলটির ভাবনাটি কীরকম, যে ইউনূস সাহেবকে কতদিন সময় দেওয়া যেতে পারে, এবং জনগণকে আসলেই মনে করছেন যে তিনি এখন সবচেয়ে ভালো বিকল্প আমাদের মাঝে? ধন্যবাদ। আসলে আপনি যে কথাটা বলছেন, ইউনূস সাহেব উনি আলজাজিরাতে বলেছেন যে এখন পর্যন্ত জনগণ ওনাকে মনে করছেন যে ওনার সরকারটা এই মুহূর্তে দরকার আছে। এখন সরকারের নামই হচ্ছে, আমরা বলেছি এটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। এই সরকারের কাজ হচ্ছে নির্বাচন দিয়ে চলে যাওয়া। কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে যে কেন আমাদের এই সরকারটা দরকার পড়লো, কেন হচ্ছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে কেন হচ্ছে এতদিন আমরা চলতে পারলাম না। কারণ আমাদের যে রাষ্ট্র ব্যবস্থায় ফান্ডামেন্টাল যেসব সমস্যা আছে, সেই সমস্যার কারণে হচ্ছে আমাদের 16 বছরের হাসিনা ফ্যাসিজমের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো আমাদের দলীয় এবং যে অবস্থান, সেটা হচ্ছে আমাদের যে সব ফান্ডামেন্টাল পরিবর্তনগুলো দরকার রাষ্ট্র কাঠামোতে, সেটা সংবিধান থেকে শুরু করে নির্বাহী বিভাগের ক্ষমতা যেভাবে রয়েছে, আপনার বিচার বিভাগের সংস্কার, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ইন্ডিপেন্ডেন্স, এই সবগুলো সংস্কার যত দ্রুত করা সম্ভব হবে উনি তত দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে পারবেন। এখন ওনার সরকার থেকে যে টাইমলাইনটা সবসময় বলা হচ্ছে যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ওনারা নির্বাচন করতে চান, দ্যাটস ফাইন, এটা ওনাদের ইচ্ছা। কিন্তু আমাদের দাবিটা হচ্ছে যত দ্রুত সম্ভব এই মৌলিক সংস্কারগুলো যেন করা হয়। মৌলিক সংস্কার করার ফলে নির্বাচন দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে। রাইট। এখন আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে তিনি স্পষ্টতই বলেছেন যে মানুষ মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান,
এখন আপনার একটা রাজনৈতিক বিশ্বাস থেকে বা একটা রাজনৈতিক চিন্তা বলয় থেকে আপনি হয়তো একভাবে চিন্তা করছেন, আমাদের দুজন প্যানেলিস্ট রয়েছেন বা সাধারণ মানুষ যারা দর্শক হিসেবে অনুষ্ঠান দেখছেন তারা হয়তো একটা দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের রাজনীতিকে বিশ্লেষণ করেন। উনি কি করে নিশ্চিত হলেন যে মানুষ এটি মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকারই একটি ভালো সমাধান? আপনার কাছে কি মনে হয় যে এটি কি বলার জন্যই বলা, এটা একটা রেটরিক, নাকি আসলে কোনো ধরনের কোনো প্রসেস রয়েছে যেটির ভেতর দিয়ে তিনি বুঝতে পারছেন যে না, মানুষ তাকেই চাইছে? আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি এখন ওনার কাছে, তখন ওনার অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অভিমতটা বোঝার উপায় কি? এক নম্বর উপায় হতে পারে যে মিডিয়া রিপোর্ট করবে। মিডিয়া তো হচ্ছে মানুষের যদি জন অসন্তোষ থাকে, মানুষের দাবি দেওয়া থাকে, সেটা হচ্ছে মিডিয়াতে রিপোর্টেড হবে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে, রাজনৈতিক সংগঠন বলতে বোঝাচ্ছি যে বিএনপি, এনসিপি, জামাত বলেন, অন্য যত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে নিয়মিত সংস্কার কমিশন এবং সরকারের কথাবার্তা হচ্ছে, এবং তারাও জনগণের যে আকাঙ্ক্ষা সেটা ওখানে তুলে ধরেন। সেটা হচ্ছে যার যার বায়াসের জায়গা থেকে আসতে পারে, দ্যাটস ফাইন, বাট সেইভাবে ওনার কাছে একটা ইনফো যায়। আবার যেমন আমরা দেখেছি যে যদি মানুষের মাঝে ক্ষোভ থাকে, এখন তো আর আমাদের শেখ হাসিনা গভর্নমেন্টের মতন বাক স্বাধীনতার অভাব নেই, আমাদের হচ্ছে রাস্তায় আন্দোলন করার স্বাধীনতাটা আছে। আমরা এখন পর্যন্ত ওরকম কোনো বড় জনবিক্ষোভ বা জনক্ষোভ দেখি নাই এই সরকারের বিরুদ্ধে। ইনফ্যাক্ট আমরা যেটা বুঝেছি, অন্তত রমজান মাসে যে দ্রব্যমূল্য অভূতপূর্বভাবে নিয়ন্ত্রণে ছিল, সেটাতে জনগণ খুশি। তো আমার মনে হয় হয়তো উনি এই ব্যাপারগুলো বিবেচনায় বলেছেন যে জনগণ আপাতত মানে অন্তত ওনার সরকারের ব্যাপারে এখনো খুশি আছে। না, কিন্তু সেটা তো আকিব, জি আকিব, সেটা তো একটা পারসেপশন, কিন্তু গণতন্ত্র কি পারসেপশন দিয়ে হয় নাকি একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে জনগণের আকাঙ্ক্ষা রিফ্লেক্টেড হয়? মানে সেরকম কোনো রিফ্লেকশন তো আমরা দেখতে পাইনি। এটি তো মিডিয়ার ইনফরমেশন গ্যাদার করে আপনি একটা সিদ্ধান্তে আসতেই পারেন, এবং আপনি নিজেই বলেছেন যে এটা একটা বায়াস হতেও পারে। সেই ক্ষেত্রে আপনাদের চাওয়াটা কি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি? এখন আলটিমেট টেস্ট, আপনার আলটিমেটলি জনগণের যে ম্যান্ডেটেড টেস্ট হচ্ছে নির্বাচন। কিন্তু এখন আর আমরা এই সরকারটাকে বলতেছি এটা নির্বাচনের জন্য বানানো সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার। তো এখন যদি এই সরকারের জন্য এটা নির্বাচন করতে হয়, তখন তো আপনার যদি রেগুলার সরকারের নির্বাচনের মাধ্যমে পারসেপশন প্রপার চেক করতে হয়, তখন তো আপনার 3 মাস পর পর নির্বাচনের দরকার হবে, সেটা তো সম্ভব না। তো আমার মনে হয় এই জন্য মিডিয়া এবং হচ্ছে আন্দোলন, জনগণের পারসেপশন, এটার একটা ভার্সন হিসেবে ওনারা এটা চিন্তা করতেছেন যে আপাতত হয়তো ওনাদের সমর্থনটা আছে। এবং আমার মনে হয় যে, আমারও পার্সোনালি মনে হয় যে মানুষের ইন জেনারেল এই সরকারের প্রতি সমর্থনটা আছে। ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। আমি জিয়া চৌধুরী আপনার কাছে আসতে চাই। আপনি শুনলেন আকিব যেটি বলেছেন, এবং আল জাজিরার যে সাক্ষাৎকারটি সেটিও আপনি নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন বা পড়েছেন। আপনার কাছে কি মনে হয় যে এই পুরো বিষয়টাতে মানে একটা বড় ধরনের সংকট কিন্তু তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে অ্যাপারেন্টলি? আপনি কি সেটি মনে করছেন, নাকি মনে করছেন যে যেভাবে যাচ্ছে সেটা ঠিক আছে? যেহেতু আমি ঢাকায় সাংবাদিকতা করি, আমি এই রেভলিউশনকে একবারে কাছ থেকে দেখেছি, একবারে রাস্তায় আমরা ছিলাম, তো একবারে খুব কাছ থেকে মানুষকে আমরা মারা যেতে দেখেছি, আমাদের কলিগদেরকে আমরা হাসপাতালে দেখেছি। তো এবং আমি যে ফেলোশিপ প্রোগ্রামে এখানে ইউকেতে আসলাম, সেখানে আমরা সাউথ এশিয়ার সব সাংবাদিকরাই আমরা মানে প্রতিদিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে ডিবেট করি। তো প্রফেসর ডক্টর ইউনুসের ওই ইন্টারভিউটা আমরা সব কলিগরা মিলে দেখেছি, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে এটা আমি যদি ইপিএল এর সাথে তুলনা করি, ইংলিশ প্রিমিয়ার লিগের একটা সূচি থাকে। তো ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ অলরেডি অ্যানাউন্স দেয়ার টেনিউর, যে আমি আগামী ডিসেম্বর 2025-এর মধ্যে থেকে 2026-এর জুনের মধ্যে, জুন পর্যন্ত হয়তো বাংলাদেশে বর্ষাকাল চলে আসে বা শুরু হয়, তো তার আগে হয়তো এপ্রিল বা মার্চ, যেটা সেনাপ্রধানও একবারই মানে he was the first person, he announced the election tenure in Bangladesh, that it could be held within 1.5 year within the formation of the interim government. So it should be before the April of 2016. তো আপনি যখন শুরু থেকেই বলে আসছেন যে আপনার মূল দায়িত্ব হচ্ছে যে আপনি নির্বাচন অনুষ্ঠান করা, এবং একই সাথে এই নির্বাচন অনুষ্ঠান করার জন্য যত ধরনের প্রক্রিয়া শুরু করা, যত ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া, এইটাই হচ্ছে আসলে ইন্টারিম গভর্নমেন্টের মূল দায়িত্ব। যখন আপনি এটা স্বীকার করে নিচ্ছেন, যে আরেকটি বিষয় উনি শুরু থেকে বলে আসছেন যে জনগণ যতদিন চাইবে ততদিন উনি থাকবেন।
আমি ঠিক এখনো বিষয়টা বুঝতে পারিনি যে জনগণ কি চাইছেন, এটা বোঝার প্রক্রিয়াটা কি, মানে কিভাবে সেটি তিনি বুঝতে পারবেন। আচ্ছা, আমি মানে যেহেতু যেটা শুরু করছিলাম আমি সেটা একটু শেষ করি। তো সেহেতু উনি যখন শুরু থেকে, বা উনার সরকার, আমরা যদি একবারে সবাইকেই ধরি, উনি সবার একবারই স্পোক্স পারসন বা একবারই দ্য ব্র্যান্ড। তো উনি শুরুর পারসন, তো সেই হিসাবে আসলে ওনাদের মূল দায়িত্বটা নির্বাচনটা মানে করা। ওনারা এটা স্বীকার করে নিচ্ছেন এবং ওনারা এটা বারবার বলছেন যে আমরা আসলে বেশি দিন থাকতে চাই না। এটা উনি কিন্তু নানাভাবে, নানা জায়গায় নানাভাবে বলেছেন যে আমাদের ক্ষমতায় বসে থাকার আগ্রহ নাই, আমরা আসলে নির্বাচনটা দিয়ে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া হস্তান্তর করে বা প্রাথমিক সংস্কার প্রক্রিয়া শেষ করে আমরা আসলে করে দিয়ে যেতে চাই। এটা বলার যখন আপনি এটা বলছেন, ঠিক একই সময় আপনি যখন আবার নানান ধরনের ন্যারেটিভ বা নানান ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করছেন যে আসলে আমি জনপ্রিয়, অথবা হয়তো সত্যি সত্যি উনি জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন, সো আসলে দুইটা বক্তব্য আসলে একটা জায়গায় আসলে মিলে না। মানে আপনাকে আইদার একটা পয়েন্টে আপনাকে একদিকে যেতে হবেই, আইদার আপনাকে বলতে হবে যে আমি নির্বাচন দিয়ে আমি আসলে চলে যাব, অথবা যদি আপনার যদি সত্যিকার অর্থে যদি নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসার কোনো ধরনের ইচ্ছা থেকে থাকে, আমরা জানি না উনার মানে সেই ইচ্ছা আছে কিনা বা দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছা সত্যি উনারা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তাকে অবশ্যই সেটা পরিষ্কার করতে হবে। কিন্তু এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে আমি একজন খুবই ছোট সংবাদকর্মী হিসাবে, বয়সে কম নবীন সংবাদকর্মী হিসাবে আমি যতদূর বুঝি বা আমি সাউথ এশিয়ার পলিটিক্স আমি ফলো করার চেষ্টা করি, আমার কাছে মনে হয়েছে যে ওনারা শুরু থেকে যে বিষয়টা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন যে ওনারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর করার জন্য ওনাদেরকে মানুষ বসিয়েছেন। তো সেই প্রক্রিয়াটা ওনারা যত দ্রুত করতে পারবেন, প্রাথমিক সংস্কার কার্যগুলো ওনারা যত দ্রুত করতে পারবেন বা রাজনৈতিক দলগুলো ওনাদেরকে যত দ্রুত সহযোগিতা করতে পারবে, সো আই থিঙ্ক দ্যাটস দেয়ার ম্যান্ডেট অ্যাকচুয়ালি। সো এটা ওনারা যত দ্রুত করতে পারবেন, সো আই থিঙ্ক দেন দে উড বি দেয়ার অন ট্র্যাক। ধন্যবাদ। ধন্যবাদ জিয়া, আসবো আপনার কাছে। আমি জনাব হাকিম ভুঁইয়া আপনার কাছে আসতে চাই যে আপনি একজন প্রফেশনাল, বাংলাদেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, বাংলাদেশটাকে দেখেছেন আপনার ছাত্র জীবন থেকে, এবং এখনো নিয়মিতভাবে বাংলাদেশে আপনার একটা যাতায়াত রয়েছে, বাংলাদেশকে আপনি অনেক কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। এখন আমি বাংলাদেশের সঙ্গে আমার ব্যক্তিগত যে যোগাযোগ এবং আমার পেশাগত কারণে যে যোগাযোগ ডায়াসপোরা কমিউনিটির সঙ্গে, সেখানে আমি দেখতে পাই যে বাংলাদেশের রাজনীতি নিয়ে বা গণতান্ত্রিক যে উত্তরণ, সেখানে এক ধরনের শঙ্কা রয়েছে। শঙ্কাটা কীরকম, যে ধরা যাক একটা বড় ধরনের অভ্যুত্থান হলো এবং সেখানে অভ্যুত্থানের কয়েক মাসের মধ্যে আমরা দেখলাম যে ক্ষমতা প্রোটোকলের ঘেরাটোপে আটকে গেল সেই গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট সেটি। আবার ধরা যাক বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, 16 বছর তারা ক্ষমতায় ছিল, তাদের যে এক নায়কোচিত আচরণ বা স্বৈরতান্ত্রিক যে মনোভাব এবং তাদের এখনকার যে পরিণতি, এবং এখনো পর্যন্ত তাদের যে ভুল স্বীকার না করার যে একটা দম্ভ, সেটিও মানুষকে প্রবলভাবে হতাশ করছে। অন্যদিকে ধরা যাক আরেকটি বড় রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল, তাদের যিনি প্রধান নেতা হিসেবে যাকে বিবেচনা করা হচ্ছে, তিনি 8 মাস 9 মাস হয়ে গেল, এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, রক্তপাত হলো, তিনি এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন, তিনি মানুষের কাছাকাছি পৌঁছাচ্ছেন না। তিনি মনে করছেন যে ভার্চুয়াল জগৎটাই হচ্ছে, এই জগতে থেকেই বোধহয় সবকিছুর পরিবর্তন করা। আমি জানি না আসলে তার চিন্তা বলার সম্পর্কে আমার ধারণা খুব কম। আপনার কাছে কি মনে হয় যে এই যে রাজনৈতিকভাবে এক ধরনের চারিদিকে হতাশা, এক ধরনের কি বলবো যে মানে আকাঙ্ক্ষার বিপরীতে আশাহত হচ্ছে মানুষ, সেখানে কি আদৌ কোনো ধরনের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, দেখুন, আপনাকে ধন্যবাদ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাকে। তো আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি, যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, আমি দেখি একজন জেনারেল মানুষের দৃষ্টিকোণ থেকে, এবং আমার সাথে যাদের মানে ইন্টারাকশন হয়, আমি তাদের কাছ থেকে অনেক সময় ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে তাদের আলাপ আলোচনা শুনি বা প্রশ্ন করে তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। আমি জুলাই অভ্যুত্থানের পরে আমি যখন বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই কেউ আমাকে নিরুৎসাহিত করেছে, দেখো এখন এই দেশে যেও না, এখন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো আমি চিন্তা করলাম, ওকে, এটার সত্যতা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমি তো রাজনীতি করি না, তো আমার যাইতে কোনো অসুবিধা নেই। তো আমি তখন গেলাম, যাওয়ার পরে যখন দেখলাম যে না, আসলে রাজনৈতিক পরিস্থিতি যতটুকু যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, এটা আসলে অত খারাপ না। এবং আমি মোটামুটিভাবে আমি যতদিন ছিলাম, আমি সুন্দরভাবে কোনো রকমের কোনো প্রবলেম ছাড়াই আমি কাটাইতে পেরেছি। তারপরে যেটা আমি দেখলাম সেটা হলো যে এই রাজনৈতিক নেতা যারা 16-17 বছর শাসন করেছে, অথবা যারা অতীতে শাসন করেছে ঠিক আফটার ইন্ডিপেন্ডেন্স,
তাদের কেউই কিন্তু কখনো জনগণের স্বার্থে রাজনীতি করে নাই। আপনার যদি জনগণের স্বার্থে রাজনীতি করতো তাহলে তারা কখনোই কোনো ইনস্টিটিউশনকে ধ্বংস করতো না। আমাদের একবার একজন ক্ষমতায় আসবে, আরেকবার ক্ষমতার বদল হবে, এটা একটা ডেমোক্রেটিক প্রসেস, এবং ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে যারা ভালো করবে তাদেরকে জনগণ বিবেচনা করবে, যারা ভালো করবে না তাদেরকে জনগণ বিবেচনা করবে না। তো যাই হোক, আমার কাছে মনে হয় এইরকম একটা ইন্টারিম গভর্নমেন্ট একটু ইনস্টিটিউশনাল রিফর্মের জন্য খুবই খুবই প্রয়োজন। এখন মেয়াদ নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, কারণ যাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে তারা তো চাইবে তাদের স্বার্থকে পুনরুদ্ধার করার জন্য। এক দল চাইবে যে আমরা ক্ষমতা থেকে চলে গেছি, আমরা যেন পুনর্বাসিত হই। আরেক দল চাইবে যে আমরা অনেকদিন ধরে ক্ষমতায় নাই, আমরা যেন ক্ষমতায় আবার আসতে পারি। তো এই প্রক্রিয়ার মধ্যেও একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের সাথে কথা বলে, ইউনিভার্সিটিতে যেটা আমি পড়াই, অনেকগুলি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াই, আমি তাদের ওপিনিয়নও আমি নিয়েছি। তাতে মনে হয়েছে অ্যাটলিস্ট কিছু কিছু বেসিক মৌলিক বা ফান্ডামেন্টাল জায়গায় আমাদের রিফর্মটা খুবই প্রয়োজন। যেমন আমার ভোটটা আমি দিতে পারি, এটা যেন মেক শিওর করা হয়। আমার একটা বিচারের জন্য আমি যদি যাই, আমি যেন কোনো বায়াসনেস বা পলিটিক্যাল হয়রানির শিকার না হই। আবার আমি যেন একটা কাজ যদি সরকারের কাছ থেকে করাইতে চাই, আমার যেন সেখানে পকেটের পয়সা ঘুষ দিয়ে সেটা করাইতে না হয়, আমি সময় যেন আমি বাঁচাইতে পারি। এটা যেন তারা বলতে না পারে যে তোমার কাজটা তাড়াতাড়ি করে দিবে, তুমি টাকা দাও। এটার পরিবর্তে তারা যদি কাজটা যেইভাবে আমাকে দেওয়া দরকার অ্যাজ এ জেনারেল পিপল, সেইভাবে যদি তারা আমাদেরকে দেয়, তাহলে এটা আমার জন্য এবং দেশের জন্য মঙ্গলজনক হবে। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে তারেক জিয়া বা অন্যরা যারা জাতীয়তাবাদী দল দেশের বাইরে আছেন, এখন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আসলে এটা কালচারাল প্রবলেম। আমাদের দেশের কালচারে কিন্তু এরকম কালচার নাই যে আমি একটা অন্যায় করলাম আর সাথে সাথে অন্যায়টা মাথা পেতে স্বীকার করে পদত্যাগ করে আমি আবার সুযোগ নিলাম, আমি প্রমাণ করলাম নিজেকে নির্দোষ, আবার আমি আসলাম রাজনীতিতে। এই কালচারটা কিন্তু আমাদের এখানে গড়ে ওঠে নাই। কিন্তু রাজনৈতিক দলের এটা কিভাবে ব্যক্তিগত বিষয় হয়? এটা তো তারা তো একটা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল। এটা তো এমন বিষয় না যে ড্রয়িং রুমের কোনো সিদ্ধান্ত বা এটি কোনো লিমিটেড কোম্পানি না, তাই না? আওয়ামী লীগ, বিএনপি এই ক্ষেত্রে আসলে একটা চর্চা, একটা শিক্ষার মাধ্যমে যদি তারা পার্টিতে গণতন্ত্র ফিরে আসতো, পার্টির মতামতকে তারা যদি মূল্যায়ন করতো, তাহলে তাদের সেন্ট্রালাইজ কয়েকজন ব্যক্তি কর্তৃক কোনো সিদ্ধান্ত নিয়ে সেটা জনগণের উপর চাপানো যেত না বা চাপাইতো না। এখন নিচে যারা আছে, যারা ডাউন দ্য লাইন পার্টি করে, তারা কিন্তু কথা বলতে পারছে না, কারণ তাদের নিজেদের মধ্যে কোনো গণতান্ত্রিক চর্চা নেই। এবং সেটা প্রত্যেকটা পার্টির ক্ষেত্রেই সত্য। মেবি এক্সেপশন থাকতে পারে, 1-2%, 3% এক্সেপশনকে আমি এক্সেপশন বলবো না। তো এই ক্ষেত্রে আমাদের আসলে মূলগত পরিবর্তন এটা রিফর্মের মাধ্যমে করতে হবে, নাহলে এটা চাপায় না দিলে তারা কখনোই সংশোধন করবে না, এবং তারা চাইবে তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য, এবং তারা রিফর্ম কোনোদিনই করবে না তাদের নিজেদের স্বার্থে। এটা হলো সমস্যা। ধন্যবাদ আব্দুল হাকিম ভূঁইয়া। আমি আকিব আপনার কাছে আবার একটু আসতে চাই। আমি গত 26 তারিখে প্রথম আলোতে আলতাফ পারভেজ, যিনি কলাম লেখেন, লেখক এবং গবেষক, তিনি তার একটি লেখায় আপনাদের দল সম্পর্কে বা যারা অভ্যুত্থানের সঙ্গে সক্রিয়ভাবে ছিলেন সেই ছাত্র নেতাদের সম্পর্কে লিখেছেন। আমি একটু পড়ে শোনাই, তাহলে আপনার জন্য ব্যাখ্যা করতে বা বিশ্লেষণ করতে সুবিধা হবে। তিনি বলছেন যে ছাত্র নেতারা অভ্যুত্থানের পর দল বেঁধে গ্রামেগঞ্জে ঘুরে সংস্কারের পক্ষে জনমত গঠন করা একটি প্রয়োজনীয় কাজ ছিল, কিন্তু তার বদলে সংগঠকদের অনেকের অভিমুখ হয়ে পড়ে সচিবালয়। নিয়োগ ও বদলির তদবিরের চাপে তাদের মূল্যবান সময় মনোযোগের অনেকটা চলে যায়। এতে মাঠে, বিশেষ করে জেলা উপজেলায় সমাবেশ শক্তি গড়ার কাজটি ব্যাহত হয়। এটা উনি ওনার মতো করে লিখেছেন, ওনার ভাষায় লিখেছেন, কিন্তু এটির নানা ধরনের অভিযোগের তীর আমরা বিভিন্ন দিক থেকে আপনাদের দল, আপনাদের ইন্টেনশনের ব্যাপারে আমরা বিদ্ধ হতে দেখছি। এই জায়গাগুলোতে কি আপনাদের কোনো ধরনের কোনো রিকনসিলিয়েশন বা কোনো রিফ্লেকশন আছে? আপনাকে বোধহয় আনমিউট করতে হবে আকিব। হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি। এখন উনি যে কথাটা বলেছেন, এটা আই থিঙ্ক একটা পার্টিকুলার ঘটনার প্রেক্ষিতে আমাদের দলের একজন কেন্দ্রীয় সদস্য গাজী সালাউদ্দিন, ওনাকে বর্তমান দল থেকে সাময়িক অব্যাহতি দিয়ে ওনাকে শোকজ করতে বলা হয়েছে, কারণ ওনার নামে পত্রিকাতে কিছু রিপোর্ট এসেছে যে সচিবালয়ে বা অন্যান্য স্থানে ওনার প্রভাব খাটানোর মতো একটা রিপোর্ট এসেছে সংবাদ মাধ্যমে। তার প্রেক্ষিতে আমরা আমাদের দল থেকে ওনার যে পদ, কেন্দ্রীয় পদ, সেখানে অব্যাহতি দিয়ে ওনাকে শোকজ দেওয়া হয়েছে, এবং তার ভিত্তিতে আমরা পার্মানেন্ট ব্যবস্থা নিব। আর এর সাথে আরো যেসব এরকম ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটলে সেটা হ্যান্ডেল করার জন্য দলের মধ্যে একটি ডিসিপ্লিনারি কমিটিও তৈরি করা হয়েছে। আর আমি বলবো যে গ্রামেগঞ্জে বা জনসংযোগের ব্যাপারে যে উনি কথা বলছে, এটা সম্পূর্ণ ঠিক না।
কারণ আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যে মফস্বল, গ্রাম পর্যায়ে, জেলা পর্যায়ে প্রোগ্রাম করছেন। ইতিমধ্যে আপনার গত এক সপ্তাহে বিশেষ করে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমাদের বিভিন্ন জেলায় সমাবেশ হয়েছে, জনসংযোগ হয়েছে। ইনফ্যাক্ট আপনার যদি মনে থাকে যে এনসিপি গঠনের আগে জাতীয় নাগরিক কমিটি ছিল, জাতীয় নাগরিক কমিটি থেকে এনসিপি রাজনৈতিক দল গঠন করার জন্য আমরা কিন্তু কমপক্ষে 5 লাখ মানুষের অনলাইন অফলাইন মিলিয়ে তাদের মতামত নিয়েছি যে তারা দলটিকে কিভাবে দেখতে চান, কি নাম চান, কি প্রতীক চান ইত্যাদি। আমরা এরকম জনমতের ভিত্তিতে একদম গ্রাসরুট একটা দল গঠন করেছি। তো আমি ওনার ওই পয়েন্টে একটু দ্বিমত করবো। তবে হ্যাঁ, এটা আমি মেনে নিচ্ছি যে একটা ঘটনা ঘটেছে এবং আমরা দল থেকে যত দ্রুত সম্ভব এবং পাবলিকলি, আমরা এমন না যে এটা আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছি, আমরা পাবলিকলি কঠোর অবস্থান নিয়েছি এবং এই কঠোর অবস্থান বজায় থাকবে। আরেকটি বিষয় যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, ওনারা দুজন এখনো উপদেষ্টা আছেন। এখন আপনাদের কম্পোজিশনটা একটু বোঝার চেষ্টা করছি। মানে ওনারা তো আপনাদেরই এক অর্থে আপনাদের সঙ্গে, যেহেতু মানে রাজনৈতিক দলের সঙ্গে ওনারা সম্পৃক্ত নন, সরকারে রয়েছেন, থিওরিটিক্যালি তাদেরকে হয়তো আলাদা করা যায়, কিন্তু তাদেরকে আপনারা কতটুকু ওন করেন? এখন যদি দল হিসেবে বলেন, ওনাদের সাথে আমাদের কোনো দলীয় সম্পর্ক নেই। এবং নাহিদ ইসলাম উনি কিন্তু নাগরিক কমিটির কিছু ছিলেন না, কিন্তু যখন দল গঠনের একটা কথা আসলো তখন কিন্তু উনি পদত্যাগ করে তারপর দল গঠন করেছেন। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম ওনারা আমাদের দল হিসেবে বলছি, আমি বলতেছি যে আন্দোলনের প্রতিনিধি হিসেবে ওনারা এখন সরকারে আছেন। ওনারা যদি ভবিষ্যতে যদি করতে চান, যদি দলে যুক্ত হতে চান, ওনাদের যে এনসিপিতে যুক্ত হতে হবে আমার কথা, এবং সেই কথাটা আসিফ মাহমুদ ইতিমধ্যে বলেছেন, এটা রিপোর্টও হয়েছে যে উনি যদি রাজনীতিতে যুক্ত হতে চান, উনি দেখবেন যে উনি কোন দলে যাওয়া যায়। তো আমাদের কথা হচ্ছে, ওনারা যদি পরবর্তীতে রাজনীতি যুক্ত হতে চান, আমাদের যুক্ত হতে চান, সেক্ষেত্রে অবশ্যই ওনাদের ক্ষমতা ছেড়ে দিয়ে এবং অবশ্যই আমাদের যে আইডিওলজি সেটা অ্যালাইন যদি হন তাহলে আসতে হবে। এবং এখানে একটি ডিস্টিংশন টানা জরুরি আমার মনে হয় যে এনসিপি কিন্তু আমাদের আন্দোলনের বেশিরভাগ নেতা এনসিপিতে আছেন, তার মানে কিন্তু এই না যে এনসিপি সম্পূর্ণ আন্দোলনের একক ভাগিদার বা কিছু। যেমন অনেক নেতারা এনসিপিতে যুক্ত হননি, তারা এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রয়ে গেছেন, অনেকে ছাত্র সংগঠন করেছেন, অনেকে শিবিরে ব্যাক করেছেন, অনেকে ছাত্র দলে ব্যাক করেছেন। সুতরাং এনসিপিতে শীর্ষ নেতৃত্বে অনেকে আছেন, তো তার মানে এই না যে আমরাই একমাত্র আন্দোলনের স্টেক হোল্ডার। রাইট। আমি ব্রিফলি একটা প্রশ্ন করে তারপরে আমি আবার আমার স্টুডিওতে ফিরে আসবো। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে এনসিপির এক ধরনের টেনশন কাজ করছে। এই টেনশনটা কি নিয়ে? মানে বিএনপি খুব দ্রুততম সময় নির্বাচন চাচ্ছে, সেটি কি দূরত্বের প্রধান কারণ, নাকি কোনো ধরনের কোনো আইডিওলজিক্যাল মানে বড় ধরনের কোনো গ্যাপ রয়েছে কোনো ফান্ডামেন্টাল ইস্যুতে? আমার মনে হয় এখানে দূরত্বের ব্যাপারটা পুরোটাই সংস্কার কেন্দ্রিক। কারণ এনসিপি থেকে অন্তত আমরা মনে করি যে আমাদের যে হাসিনার ফ্যাসিজম যে আমাদের যে সহ্য করতে হইলো, এটা হাসিনার আওয়ামী লীগের তারাই করেছে, কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থার দায় ছিল। কারণ আমাদের রাষ্ট্র ব্যবস্থায় চেক অ্যান্ড ব্যালেন্স, রাষ্ট্র ব্যবস্থা হাসিনাকে চেক অ্যান্ড ব্যালেন্স সরিয়ে দিতে মানে হাসিনা কুড ডিসরাপ্ট অল দ্য চেক অ্যান্ড ব্যালেন্সেস, রাইট? এবং আমাদের মনে হয় যে আমরা ফান্ডামেন্টাল এই পরিবর্তনগুলো যদি না করতে পারি, আমরা যদি চেক অ্যান্ড ব্যালেন্স গুলো আবার রিএস্টাবলিশ করতে না পারি, তাহলে আর একজন ধরেন তারেক রহমান হইলো, নাহিদ হইলো, নাহিদ ধরেন এনসিপি, আমি ওর্স কেসি বললাম, ধরেন এনসিপি থেকে নাহিদই নির্বাচিত প্রধানমন্ত্রী হলো, নাহিদ যে সরে হবেন না সেটা আটকাবে কে? কারণ আমরা যদি সেম সিস্টেমে থাকি, তো আমাদের মনে হয় এইখানে হচ্ছে আমাদের মূল আইডিওলজিক্যাল ক্ল্যাশ, যে আমরা চাচ্ছি যে কোনো মানুষের গুড উইশের উপর আমরা একটা রাষ্ট্রের ভবিষ্যৎকে রাখতে চাই না। আমরা চাই যে সাংবিধানিকভাবে এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকুক, যাতে আমরা ভবিষ্যতে ফ্যাসিজম, ভবিষ্যৎ অটোক্রেসি আটকাইতে পারি। এবং এইখানে হচ্ছে বিএনপি তারা স্টিল এক্সিস্টিং সিস্টেমে থাকতে চায় মোটের উপর, তার কিছু সংস্কার কথা বলতেছে, কিন্তু তাতে আসলে খুব ফান্ডামেন্টাল কোনো পরিবর্তন হবে না। এইখানে আমার মনে হয় এই পয়েন্টে মূল ক্লাসটা। জি, ধন্যবাদ আকিব। আসবো আপনার কাছে। জিয়া, আপনার কাছে একটু আসতে চাই যে আপনি তো লক্ষ্য করেছেন আকিব শুধু নন, ওনার
রাজনৈতিক দলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বাংলাদেশে, তারা যখন তাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করেন তখন একটি শব্দ অনেক বেশিবার ঘুরে ফিরে আসে, সেটি হচ্ছে ফ্যাসিজম, ফ্যাসিস্ট হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, বিগত ফ্যাসিস্ট সরকার। তো সেটি তো একটা বিরাট অংশ স্বীকার করে, মানে যে গত 16 বছরের শাসনকাল কোনোভাবেই গণতান্ত্রিক যে স্পিরিট, সেই স্পিরিটের সঙ্গে খুব অ্যালাইন ছিল না। একটা বিরাট অংশ জুড়েই সেখানে ফ্যাসিজমের রিফ্লেকশন ছিল এবং মানুষের যে মৌলিক মানবাধিকার সেই জায়গাটি ক্ষুণ্ণ হয়েছে নানাভাবে। এখন যখন আমরা দেখলাম যে সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখলাম বাংলাদেশে, সেই ধারাবাহিকতায় গত 8-9 মাসে আমরা দেখলাম যে যারা সরাসরি ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, আমি যদি আরো পার্টিকুলারলি বলি যে শাহরিয়ার কবির থেকে শুরু করে আপনি যদি সাম্প্রতিক সময় নেটিজেনরা যেটি নিয়ে সবচেয়ে বেশি কথা বলছেন, ইরেশ জাকের বা এশিয়াটিকের ব্যাপারে যে অবস্থান নিয়েছে সরকার নিয়ে, সেটি বলবো না যে এটা ওভারঅল মেকানিজমের পার্ট, যে তারা ভিকটিম হচ্ছে কোনো না কোনো ভাবে বলে অনেকে মনে করছেন। এটিও তো আরেক ধরনের ফ্যাসিজম। সেটির উত্থানকে কিভাবে আমরা রুখবো বা সেটি নিয়ে কি আপনার কোনো ভাবনা আছে কিনা জিয়া? আচ্ছা, সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে যার যতটুকু দায় তাকে ঠিক ততটুকুর মানে জাস্টিস বা বিচারের মুখোমুখি বা রুল অফ লর এগেনস্টে দাঁড় করাতে হবে। এখন আমরা এরকম, আমি আমার একবারই ফিল্ড লেভেলে আমি ঢাকায় থাকার সময় বা আগস্টের পর থেকে যে মামলাগুলো, অন্তত পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী 1000-2000-এর বেশি মামলা সারা বাংলাদেশে আমি ইউকেতে আসার আগ পর্যন্ত আমি মানে জেনে এসেছি। তো এই যে হাজার হাজার মামলা হলো, এখানে এরকম অসংখ্য মামলা আমরা একবারই খুবই রুট লেভেলে গিয়ে যে বাদীর কাছ থেকে শুনে বা আমরা ইনভেস্টিগেট করে দেখেছি যে বেশিরভাগ আসামিদেরকে বাদী চিনেন না। তো এটা একটা বড় সমস্যা যে আপনি শুধুমাত্র আইডিওলজিক্যালি কিছু মানুষকে আপনি বিরোধী মনে করেন বলে তাদেরকে আপনি এক ধরনের মানে বিপদে মানে ফেলার জন্য আপনি তাদেরকে হত্যা মামলায় আসামি করছেন। এক একটা মামলায় 400 জনের মতো মানুষজন আসামি। এখন ঠিক আছে, একটা পয়েন্টে জুলাই অভ্যুত্থানের সময় পুলিশ গুলি চালিয়েছে, হয়তো আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনের সদস্যরা কেউ কেউ সেখানে গুলি চালিয়েছে, কিন্তু তার মানে এই না যে ওই জনপদের আসলে 400-500 প্রত্যেকটা মানুষই ওই হত্যা মামলার আসামি হওয়ার যোগ্য। আপনার যদি এখন যে মানুষটা আওয়ামী লীগের একটা সমস্যা হয়ে গিয়েছে যে এখানে 16 বছর ধরে যে হাসিনা মানে হওয়ার পেছনে আমাদের এক ধরনের নীরব সমর্থন ছিল, সেটা গণমাধ্যম থেকে শুরু করে এক ধরনের আমি সাংস্কৃতিক অঙ্গনেরও কিছু জায়গায়, যেমন আমাদের একটা বড় ধরনের মানে ফোবিয়া বা ভীতি ছিল যে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ না থাকলে মুক্তিযুদ্ধকে টেকানো যাবে না। আবার আওয়ামী লীগ না থাকলে যে আমাদের যে সেকুলার বা আমরা যে একটা সম্প্রীতির বাংলাদেশের কথা বলি বা একটা মানে আমরা যে অন্য ধর্মের মানুষজনের প্রতি যে এক ধরনের মানে সম্প্রীতির দেশ হবে, তাদের উপর কোনো ধরনের আক্রমণ হবে না, এটা বোধহয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। এই ধরনের একটা মানে চিন্তা চেতনা আমাদের মধ্যে মানে আমাদের মধ্যে একটা জন্ম নিয়েছিল, এবং এইটা ধীরে ধীরে আমরা মানে দিনে দিনে আমরা লেজিটিমেট করেছি। আপনি বলছেন একটা হচ্ছে চাপিয়ে দেওয়া হয়েছিল, আবার অনেকে খুব সেলফ একটা এক ধরনের ইয়ে থেকে। কিন্তু আমার কথা হচ্ছে এখন ওই মানুষকে যদি আপনি হত্যা মামলার আসামি করেন তাহলে দ্যাট ইজ নট রুল অফ ল। মানে আমি খুবই হিউম্যান রাইটস রিপোর্টার হিসেবে আমি মানে এটুক বুঝি যে দ্যাটস নট রুল অফ ল। যে দুর্নীতি করেছে আপনি তাকে করাপশনের বা দুর্নীতি দমনের মামলায় হচ্ছে যে আপনি তাকে অ্যান্টি করাপশন লতে আপনি তাকে সু করেন, কিন্তু আপনি যখন তাকে হত্যা মামলায় সু করতেছেন, দ্যাট ডাজ মিন দ্যাট 10 বছর পরে তারা এসে এই মামলাগুলো দেখিয়ে বলবে যে এই সময়টাতে বা দেশে কোনো রুল অফ ল ছিল না। এই 10 বছরের রুলকে, এই রেগুলেশনকে তারা তখন প্রশ্নবিদ্ধ করবে। নানাভাবে এখন মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, ঠিক একইভাবে এই রেগুলেশনের পরবর্তী সময়কে নানাভাবে তখন প্রশ্নবিদ্ধ করা হবে, শুধুমাত্র এই ধরনের ফ্লড মানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কারণে। রাইট। তো এখন একদিকে বলা হচ্ছে কালচারাল ফ্যাসিজম, অন্যদিকে সেই ফ্যাসিজমের বিপরীতে আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে এক ধরনের ফ্যাসিস্ট যে মানসিকতার প্রকাশ আমরা দেখছি বিভিন্নভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেটি আসলে আমাদের তো নিশ্চিতভাবে একটা সাংঘর্ষিক অবস্থানে নিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচন চাইছে, কিন্তু আবার একটা কনফ্লিক্টিং একটা মানে সিচুয়েশন তৈরি হচ্ছে, তাহলে মানে কোন দিকে যাচ্ছে আসলে আমরা? মানে আপনি তো বাংলাদেশে থাকেন, এই কারণে আপনাকে প্রশ্নটা করলাম। একসাথে একবারে সত্য কথা যে এখন একটা বড় ধরনের ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যে এই গণঅভ্যুত্থানের পরে এখন মানে যেটা হয়েছে যে দীর্ঘদিন আমরা যে বলতে পারিনি, এই বলতে না পারাটা এখন এত বেশি পরিমাণ আমরা বলছি,
বা এত বেশি পরিমাণ আমরা চাইছি, আমরা হয়তো ওভার দ্য নাইট আমরা অনেক ধরনের পরিবর্তন দেখতে চাচ্ছি, সেটা আসলে সম্ভব না। একটা ফ্লড ডেমোক্রেসি, একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে ওভার দ্য নাইট উইদিন 9 মান্থস অর উইদিন 1.5 ইয়ার এটা আসলে সম্ভব না। হ্যাঁ, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু দিন শেষে আসলে সমাধানটা ডেমোক্রেসি। আপনি যদি ডেমোক্রেটিক ওয়েতে, মানে সবচেয়ে খারাপ গণতন্ত্রটাও একটা ভালো স্বৈরতন্ত্রের চাইতে ভালো, তো সেই প্রসেসে যদি আমরা না যেতে পারি, তাহলে আসলে আমার খুবই ব্যক্তিগত ধারণা, আমি খুবই নিরাশাবাদী মানুষ, আমি সবসময় আশাবাদী মানুষ না। আমার মনে হয় যে আমাদেরকে বারবার হোঁচট খেতে হবে। ধন্যবাদ। আমরা জনাব হাকিম ভূঁইয়া, আমরা দেখলাম যে নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রীর উপরে পুলিশের উপস্থিতিতে যে হামলা হয়েছে, এর আগেও বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ সরকারের যাদের বিরুদ্ধে আসলে অনেক অভিযোগ রয়েছে, সেই বিচার প্রক্রিয়া তো চলছে। তো বিচারিক আদালতে বা আদালত প্রাঙ্গণে এই যে দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটছে এবং সরকার তাদের কোনো রকমের প্রোটেকশন দিতে পারছে না, এটি আসাদুজ্জামান নূরের ক্ষেত্রে হয়েছে, আরো অনেকের ক্ষেত্রে হয়েছে এই জিনিসটা। এটি তো একটা বলবো যে যাদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেই সময়টা তো আদালত প্রাঙ্গণে হয়তো বিচ্ছিন্নভাবে দু একটি ঘটনা ঘটেছে, কিন্তু ধারাবাহিকভাবে ঘটেনি। তাহলে আসলে আমরা কতটুকু পরিবর্তন পেলাম, মানে পরিবর্তনের ধারাটা কোন দিকে যাচ্ছে আসলে? আমি আপনাকে এই প্রসঙ্গে বলতে চাই, আসলে আমাদের যে সিস্টেমের যে গলত, এই সিস্টেমের যে দুর্বলতা, সেটাকে ব্যবহার করার জন্য সবাই চেষ্টা করছে। আমরা এইখানে বসে অথবা যারা ঢাকাতে এইটা সচক্ষে দেখেছে, তারাও বলতে পারবে না যে আসলে ঘটনাটা কেন এবং কোন অ্যাঙ্গেল থেকে ঘটছে। তার কারণটা হইল, আমাদের আজকে যারা প্রশাসনে আছে, পুলিশ থেকে আরম্ভ করে অন্যান্য সব একদম আমলার সহকারে, তারা তো ওভারনাইট আমলা হয়নি, ওভারনাইট পুলিশে চাকরি করে এখানে আসেনি। তো কাজেই প্রথমত আমার দেখতে হবে যে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের বায়াসনেস ইনবিল্ড হয়ে আছে। এটা একটা কারণ যে আমি অসহযোগিতা করে এই সরকারকে ব্যর্থ দেখাইতে পারলে আমার আগে সরকার আসবে, আমি আবার আগের মতো রাজত্ব করতে পারবে, এটা একটা পারপাস হইতে পারে। দ্বিতীয় পারপাস হইতে পারে যে আমরা যদি এখানে একটা কিলঘুষি মেয়েরা মানে প্রমাণ করতে পারি যে এই সরকার কন্ট্রোল করতে পারতেছে না, তাইলে আমাদের একটা পলিটিক্যাল গেইন আসতে পারে। আবার যারা সত্যিকার অর্থে ভিকটিম, যারা তাদের কারণে এই একটা মামলার মধ্যে 5 জনের আসামির পরিবর্তে 400 আসামি দিয়ে পরে মানে কি বলা যায়, নামহীন লোকজনকে ধরে ধরে পয়সা খাওয়ার জন্য পয়সা খেয়ে তারপরে ছেড়ে দেওয়া, নামগুলিকে মানে বেনামি নিয়ে আসা, এই ভয় থেকেও তারা কিন্তু সাধারণ মানুষ এই কাজটা করতে পারে। তো এখানে কিন্তু 3টা পার্সপেক্টিভ। একটা পার্সপেক্টিভ হলো রাজনৈতিক, একটা পার্সপেক্টিভ হলো যে মানে ভিকটিম তার নিজস্ব পার্সপেক্টিভ, আরেকটা হইলো যে আমাদের এক্সিস্টিং যে সিস্টেম, যে কালচারটাকে আমরা এতদিন ধরে ইনবিল্ড করেছি, যদিও এটা মানে এটার অনেক কি বলা আছে, বিতর্ক আছে যে কে কতটুকু কীভাবে আমরা করেছি, তো ওইটা একটা কারণ। তো এইটা আসলে ওভারনাইট রিমুভ করা সম্ভব না, এটাকে করতে হলে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। তো সিস্টেমের মধ্যে কি, আমি যদি আমাকে একটা সিঙ্গেল ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করতে বলেন, তাহলে সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হলো আমার জিহ্বা। জিহ্বা মানে কি, আমি রাজনীতিবিদ হই, আমি অর্থনীতিবিদ হই, আমি কালচারিস্ট মানে মানে কি বলা যায়, আমি যদি কালচারাল অ্যাক্টিভিটিস্ট হই, বুদ্ধিজীবী হই, আমার মুখ থেকে যখন একটা শব্দ বের হবে, এই শব্দটা যেন পরবর্তীতে মিথ্যা বলে প্রমাণিত না হয়। যদি মিথ্যা বলে প্রমাণিত হয়, তাহলে তার শাস্তির জন্য একটা উপযুক্ত শাস্তি আমাকে দেওয়া হয়। আমি তাইলে কি করব, আমি প্রথমত আমার জিহ্বাকে সম্বোধন করব, আমি মিথ্যা বলবো না, আমি প্রোপাগান্ডা বানাবো না। আর অল পলিটিক্স কিন্তু প্রোপাগান্ডা দিয়ে চলে, সেখানে মিথ্যাকে এমনভাবে উপস্থাপন করা হয় যে সবার কাছে মনে হয় এটা সত্য, কিন্তু আলটিমেটলি এটা মিথ্যা। এবং ইলেকশনের আগে আমরা যেভাবে উপস্থাপন করি নিজেদেরকে, সেইভাবে আমরা মনে করি যে একদম জনগণের মানে কলিজার একটা অংশ আমি, কিন্তু যখনই আমি ক্ষমতা পেয়ে যাই তখন আমি তার কথা আর মনেই রাখি না। তাই এইগুলি প্রমাণ করে যে আমার জিহ্বাটাকে কেটে ফেলতে হবে যদি মিথ্যা কথা বলি, সেটা রাজনীতিবিদ হোক, এটা যেই হোক, বুদ্ধিজীবী হইলেও তাকে জিহ্বা কেটে ফেলতে হবে। তাহলে এই জায়গায় একটা বেসিক সংস্কার করে দেন, এরপরে যদি প্রমাণিত হয়, প্রমাণ সাপেক্ষে তার পানিশমেন্ট হইতে হবে, তাইলে সে মিথ্যা কথা বলবে। ধন্যবাদ। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে কথা বলবার জন্য, দর্শকের সঙ্গে কথা বলে আবারও আমি আলোচনায় ফিরবো। দর্শক কি আছেন লাইনে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। জি ভাইয়া, আমি আসলে কোনো দলই আমি করি না, কিন্তু আমার কথাটা হলো, আপনারা তো সব দলই বলে যে মনে করেন সমান অধিকারের কথা। এখন আপনার কথা বলছি না, অন্যান্য যারা দল করতেছেন, এটা দলকে নিষিদ্ধ করবেন কেন? যদি আওয়ামী লীগ আমি করি না, কিন্তু আওয়ামী লীগের যারা দুর্নীতিবাদ আছে তাদেরকে আপনারা সরান, তাদেরকে আপনারা পছন্দ করবেন না, কিন্তু সারা দলকে এটা আর মনে করেন তাদের মধ্যে আমাদের মধ্যে ব্যবধান রইল, যদি একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিলেন, এ কেমন কথা?
দ্বিতীয় কথা হলো এই, আমরা বেশিরভাগ মনে করেন 90% মুসলমান, আমরা কোরআন মানি। কোরআনের আইনটা চালু করার জন্য কেউ একটা উদ্যোগ নেয় না, এর অর্থটা আমি বুঝি না। আর যতই বলেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন বাংলাদেশে চালু না হবে, বাংলাদেশ কখনো শান্তি হবে না। আমি চাই বাংলাদেশ শান্তি হোক, কিন্তু যে পদ্ধতি চলতেছে, যে বা যারাই আসতেছে, এই যে মনে করেন একবার আপনি একবারকে প্রশ্ন করেছিলেন যে বিএনপির কথা, যে তারা এত হাতাউড়া করতেছে যে ইলেকশনের জন্য। আমি কোনো দল করি না, তেমন শিক্ষাও আমার নাই, কিন্তু আমার বয়স অনেক। আমি এটা চিন্তা করি যত সময় যাবে তারা ভাবতেছে, তারা বয় হইতেছে, তারা হেরে যাবে। যত সময় যাবে, এটা 90% শিওর, 6 মাস 7 মাস 8 মাস যদি চলে যায়, তাহলে তাদের পাশ করাটা অনেক কঠিন হয়ে যাবে। এটা তাদের বয়। আমি একটু আপনার কাছে একটু জানি, আপনি বলছেন যে কোরআনের যে আইন সেটির প্রচলনের কথা বলছেন, আপনি কি শরিয়া আইনের কথা বলছেন? শরিয়া ল? জি, শরিয়া আইনের কথা বলছি। আচ্ছা, তার মানে আপনি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটিতে আপনি বিশ্বাস করেন না, তাই তো? জি, ব্যাপারে এটা না, কিন্তু শান্তি আসার জন্য তো মনে করেন আপনি একজন শিক্ষিত লোক, আপনি শিক্ষা মনে করেন যে যে জিনিসের করার দরকার সব কিছু করে এখন আপনি এখানে বসেছেন। আপনি ক্লাস 5-এ ক্লাস 6-এর ছাত্র হয়ে এখানে বসতে পারবেন না, কাউকে প্রশ্নও করতে পারবেন না, উত্তরও দিতে পারবেন না। আপনার নিশ্চয় শিক্ষাগত যোগ্যতা আছে, যার জন্য আপনি এই সিটে বসছেন। সেম ওয়ে এজ এ মুসলিম, আমরা মুসলমান হিসাবে আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত না মানছি, শান্তি আমরা পাবো না, কখনো পাবো না। আচ্ছা, তো এখন আপনি আমাকে একটু বলেন যে দেশে ক্রিশ্চিয়ানরা বা অন্য ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ, তারা যদি ওভাবেই চিন্তা করে যে তারা যে ধর্মের অনুসারী সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে, সেই আইনটি সেখানে প্রচলন হবে এবং 5% বা 10% যদি অন্য ধর্মের থাকে, তাহলে সেটিকে প্রায়োরিটি না দিলেও চলবে। মানে বিষয়টি আপনার ভালো লাগবে? প্রায়োরিটি দিবে না কেন? প্রায়োরিটি দেবে। ইসলাম ধর্মেও আছে যে তাদেরকে নিশ্চয়ই প্রায়োরিটি দেবেন না কেন? আচ্ছা, দিতে হবে। আচ্ছা, আমি বলছি না যে তাদেরকে প্রায়োরিটি মুঠেও দেবে না, তাদের অধিকারও সমান থাকবে। এবং যে কিছু করার কোরআনে আছে এগুলাও, তাদেরকে কি কি দরকার, তাদের যত জরুরত আছে তাদের সাথে অন্যায় করা যাবে না। না সেটা ঠিক আছে। আমি বলছি যে ধরেন আপনি যে দেশে বসে কথা বলছেন, সেই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যে ধর্মে বিশ্বাস করে, সেই ধর্মটাকে যদি রাষ্ট্রীয় ধর্ম হিসেবে চালিয়ে দেওয়া হয় বা এটির প্রচলন করা হয়, আপনার রাষ্ট্রীয় নিয়ম কানুন থেকে শুরু করে সবকিছুতে যদি সেটির প্রাধান্য থাকে, আপনার কাছে কি ভালো লাগবে? মানে উইল ইউ বি ফিলিং কমফোর্টেবল? তারা যদি আমার কমফোর্টেবল ব্যাপার না, তারা যদি না আমি আপনাকে জিজ্ঞেস করছি, তারা কি করলো না করলো সেটা পরের বিষয়। চালু করে আর আমার সাথে কোনো অন্যায় না করে, আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, ধন্যবাদ। আমার ধর্মে কিছু বাধা না দেয়, আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, আপনার মতামত পেয়েছে। আমি আবার একটু ফিরে যেতে চাই আকিব আপনার কাছে। আমরা কয়েকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে যেটা হলো যে আমি ইরেশ জাকেরের প্রসঙ্গটা তুললাম এই কারণে যে আমরা অনেককেই দেখছি যে হত্যা মামলার আসামি করা হচ্ছে এবং যারা ওই জুলাইয়ের ওই সময়টাতে, উন্মাতাল সময়টাতে বাংলাদেশে অবস্থান করেননি, তাদেরকেও হত্যা মামলায় আসামি করা হচ্ছে। এবং এই যে আসামি করার যে ব্যাপারটা, তাতে করে অনেকেরই মনে হচ্ছে যে সত্যিকার অর্থে যারা সত্যিকার অপরাধ করেছে তাদের সেই অপরাধটাকে লঘু করে ফেলা হচ্ছে। মানে অনেক কিছু তো প্রমাণ করার সুযোগ খুব কম। তো সেই ক্ষেত্রে এটি কেন হচ্ছে? মানে সেখানে কোনো ধরনের কোনো সরকারের দিক থেকে কোনো বলবো যে একটা স্পষ্ট অবস্থান থাকছে না কেন? মানে মানুষকে কেন ভিকটিম হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে? আপনার কি মনে হয়? আচ্ছা, আমি একমত। আমাদের যে আরেকজন আলোচক তিনি বলতেছিলেন যে যদি আমরা যে অপরাধটা করে নাই তার থেকে যদি বেশি অপরাধে তাকে চার্জ করি, তখন হচ্ছে এটা কিন্তু পুরো বিচার প্রক্রিয়াটাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলে। সুতরাং যে অপরাধ করেছে তাকে হচ্ছে সেই অপরাধের জন্যই চার্জ করতে হবে, শাস্তি পেতে হবে। সুতরাং যে ঘটনাগুলো ঘটতেছে যে অজ্ঞাতনামা, হাজার হাজার অপরাধী, হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা, এটা খুবই দুঃখজনক। এবং আমি আশা করব সরকার থেকে অন্তত এই বিষয়ে, সেটা পুলিশের তদন্তকারী পুলিশ এবং হচ্ছে পাবলিক প্রসিকিউটর অফিস, দুইটি ব্যাপারেই যেন হচ্ছে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমেই যেন শুধুমাত্র চার্জশিট এবং আসামির করার ব্যাপারটা করা হয়। এটা যেমন বলতেছি, তার সাথে এটাও আমাদের মানতে হবে যে
এখানে অনেক সীমাবদ্ধতার ব্যাপার আছে, কারণ এক্সিস্টিং সিস্টেমে যারাই অন্তত গত 10-15 বছর পুলিশ হয়েছে তারা কেউই আওয়ামী লীগের সুনজরে না থাকলে তারা সেই পজিশনে যাইতে পারেনি। এবং একই মোটামুটি সিমিলার রকম ঘটনা আপনার বিচার বিভাগ এবং পাবলিক প্রসিকিউটর অফিসেও সত্য। তো সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে, সীমাবদ্ধতা থাকলেও এই বিপ্লবের পরে আমাদের কাছে যে গুরুত্ব দায়িত্বটা আছে, এটা শুধুমাত্র চাকরির দায়িত্ব হিসেবে চিন্তা করলে হবে না। এটা হচ্ছে একটা ঐতিহাসিক রেসপন্সিবিলিটি, এটা ঐতিহাসিক দায়িত্ব, এবং সেরকম গুরুত্বের মাধ্যমে আমি আশা করবো এটা সংশ্লিষ্ট যারা আছেন পুলিশ এবং পুলিশ বিচার বিভাগ এবং অ্যাটর্নি জেনারেলের আন্ডারের অফিস, তারা হচ্ছে এটা বিবেচনা করবে। জি আকিব, আমি আসবো আপনার কাছে। আর একজন দর্শক আছেন, দর্শকের সঙ্গে কথা বলে আবার ফিরবো। দর্শক কে আছেন লাইনে? হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটা কমাতে হবে আগে প্লিজ। আচ্ছা, একটু আগে ভাইয়া করছেন যে সরিয়া আইন সম্বন্ধে করছেন উদ্দেশ্য বাংলাদেশের আইন, এটা মোটেই গ্রহণযোগ্য না। কারণ দেখো আমরা বাংলাদেশও থাকি, কিন্তু এই দেশও আইবার দেয়, সাগরও ডুবিও মানুষ মরে। এই দেশের আইন কানুন সবকিছু যদি আমরা জানতাম যে এর ধর্ম তারা মানে যে খ্রিস্টান ধর্ম আছে ওটা প্রতিষ্ঠা করছে, তখন আমরা বাড়িঘর বেশি এই দেশও আইলাম না। কারণ সৌদি আরবও মানুষ দেয় না, কারণ সৌদি আরবও কেউ লাগে মানুষ দেয় না। এই দেশও আইন শৃঙ্খলা অন্য ধরনের, কেউ মাতার কোনো সুযোগ নাই, কোনো জন ইয়ে দেয় না। ও দেশও যায়, ইউরোপ যায়, আমেরিকার যায়, সকলে ও দেশও যাচ্ছে। বাংলাদেশও কোনো সময় ওই ধরনের আইন ঠিক হইতো না। 5% হোক আর 2% মানুষ তাও অন্য ধর্ম, তারার একটা রাইট আছে। আর আওয়ামী লীগের কথা যেন আপনারা কইরা, আওয়ামী লীগের যতটা ঘটনা 16 বছরে তারা করিয়া গেছে, এইটা জানি না মানে যারা বয়স 20-10 থেকে যারা মানে 60-70 বছর পর্যন্ত যাইব তারা এটা কোনদিন বলতে পারতো না। আমার বয়স বর্তমানে 62। পাকিস্তান যুদ্ধ আমি দেখছি, তখন এই যুদ্ধ সম্বন্ধে আমরা অনেক কিছু হয়েছে, জানোই আমরা একটা অভিজ্ঞতা হয়েছে। কিন্তু শেখ মুজিব সাহেবের যেটা করিয়া গেছিলা তার মেয়েটা করছে না। আওয়ামী লীগরে ব্যান করা মানে আমরা করা লাগতো না, আমরা হয়তো দেখে দিতাম না, কিন্তু এরা বলতো না। যারা মানে 10 বছর বয়স থেকে যারা আরো 50 বছর 60 বছর আল্লাহ তারা দুটি দিন, এরা বলতো না তারা এই ঘটনা তারা কিতা করছে। একটা হাসিনার মুখর একটা কথা কিন্তু দেশের অতজন মানুষ মারতো না, যতটা ঘটনা হইয়া গেছে। একটা শব্দ যায় 1500 থেকে 2000 মানুষ মারা গেছে, 20,000 হয়েছে, এটা কেউ কোনোদিন এটা বলতো নাই। আর তারা ছাত্রীদের যেটা করিয়া গেছে এটা খুব প্রশংসাজনক। বিএনপি যে ইলেকশন সার সংস্কার যত সময় পর্যন্ত সংস্কার বালার দিকে হইছে না, ই মাইন্ড ডক্টর ইউনূস রাখিয়া আমি চাই তাই যতদিন দরকার তাই ডাক্তার থাকিয়ে এইটারে তাই সংশোধন করিয়া দিইতা। কারণ প্রত্যেকের সুবিধা মতো ধন্যবাদ দর্শক, আপনার মূল বক্তব্যটুকু পেয়েছে। আমাদের একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। তার আগে আকিব আপনাকে একটু ছোট করে একটু জিজ্ঞেস করি যে আমরা আজকে দেখলাম যে এনসিপির একটি মশাল মিছিল হয়েছে বাংলাদেশে, এবং সেখানে নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। এখন আপনারা বিশ্বাস করেন যে এই দাবিটি শুধু আপনাদের দাবি নয়, এটি একটি গণদাবি, তাই তো? যদি তাই হয়ে থাকে তাহলে এটিকে একটা গণভোট বা একটি প্রক্রিয়ার ভেতরে দিতে আপনাদের অসুবিধা কোথায়? আপনারা কেন এটিকে এক্সিকিউটিভ অর্ডারের ভেতর দিয়ে চাচ্ছেন? না, এটা সরকার যদি শেষমেশ এটাকে গণভোটে নিতে চায় বা বিচার বিভাগীয় ভাবে যদি নিষিদ্ধ করতে, আমাদের সেটা সমস্যা নেই। আমরা বলতেছি যে এক্সিকিউটিভ অর্ডারে যত দ্রুত সম্ভব নিশ্চিত করা হবে, এবং এক্সিকিউটিভ অর্ডার তো হচ্ছে আপনি যেটা বলতেছেন আসলে গণভোট বা বিচার বিভাগীয় ভাবে নিষিদ্ধ করাটাই আসলে প্রপার একটা প্রসেস। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এটা নিষিদ্ধ হবে এবং নির্বাচন কমিশন থেকে নিবন্ধনটা বাতিল হবে, এবং অন্যদিকে বিচার প্রক্রিয়া চলতে থাকবে। এবং যদি আমরা একটা কনসেনসাস পাই যে আমাদের সব গণভোটে যাওয়া উচিত, তাতেও আমরা সম্মত আছি। কিন্তু আমার মনে হয় যে দ্রুত অন্তত বিচার প্রক্রিয়া যতদিন চলতেছে বা গণভোটের যদি প্রস্তুতির জন্য যতদিন সময় লাগে, এর আগে যেন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকে
তার নির্বাচন কমিশনের সাথে নিবদ্ধতা বাতিল থাকে। ধন্যবাদ আকিব। এই পর্যায়ে আমি একটু জিয়া আপনার কাছে আসতে চাই। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে একটি সংবাদ আজকের বলা যায় যে সারাদিনের মানে টক অফ দ্য কান্ট্রি না হলেও মোটামুটিভাবে সোশ্যাল মিডিয়া বেশ আলোড়ন তুলেছে, সেটি হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বা তার একটি ব্রিফিংয়ে তাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে মুজিব একটি জাতির রূপকার, এই চলচ্চিত্রে তার স্ত্রী অভিনয় করেছিলেন অভিনেত্রী তিশা, এবং সেই সিদ্ধান্তটি ভুল ছিল কিনা। হ্যাঁ, যেহেতু আমরা সবাই জানি যে ফারুকীর যে অবস্থান জুলাইয়ে স্পষ্টতই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, তো এই প্রশ্নটি তিনি করেছেন। এটির সঙ্গে আরও একটি সংযুক্তি ছিল যে সংখ্যাটি বলেছেন মোস্তফা সরোয়ার ফারুকী যে কতজন মানুষ মারা গিয়েছেন, সেই সংখ্যাটি তিনি কোথায় পেলেন, তিনি আবার সেটি উত্তর, মানে এক ধরনের আর্গুমেন্ট হয়েছে। তাতে যেটা দেখা গেল যে যারা ফারুকীর ব্যাপারে একটু সহানুভূতিশীল তারা প্রচণ্ড রকমের ক্ষেপেছেন, যেটা কি সাংবাদিকতা নাকি। আবার যারা মনে করছেন যে মুক্ত সাংবাদিকতায় তো যে কোনো প্রশ্ন করা যেতেই পারে, তিনি করেছেন, উনি ওনার উত্তর দিয়েছেন, সমস্যাটা কোথায়। এরকম একটা দোলাচল আমরা লক্ষ্য করছি। সাংবাদিক হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, কিভাবে দেখছেন? আচ্ছা, আমার কাছে মনে হয় আপনি যদি মানে সাংবাদিকতা এবং গণতন্ত্রকে দুই দিকে রাখেন, তাহলে মাঝামাঝি একটা জিনিস আমাদেরকে রাখতে হবে, সেটা হচ্ছে যে মানে তখন দাঁড়িপাল্লার দুই পাশই আসলে সমান থাকবে। সেটা হচ্ছে যে প্রশ্ন নেওয়ার ক্ষমতা। মানে আপনি যদি হাসিনার রিজিমের বিশেষ করে 14 পর থেকে দেখেন, পরের 10 বছর বা 11 বছর সময় আসলে ওনার প্রশ্ন নেওয়ার মানসিকতা ছিল না। ঠিক আপনি যে উদাহরণটার কথা বলেছেন, ঠিক এরকম কাছাকাছি আমি একটা মানে দেখেছি। আমাদের খুবই মানে সিনিয়র একজন সাংবাদিক খালেদ মহিউদ্দিন, তখন তুমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান ছিলেন। উনি তখন রাত 11টায় আজকের বাংলাদেশ শো করতেন। তো উনি গণভবনে গিয়েছেন, সম্ভবত এটা 18 নির্বাচনের পরে প্রথম যে সংবাদ সম্মেলন গণভবনে হলো, ঠিক ওই সংবাদ সম্মেলনে উনি প্রশ্নটা করলেন যে আমরা কি এখন থেকে গণমাধ্যমের স্বাধীনতা উপভোগ করতে পারবো কিনা। তো শেখ হাসিনা তৎকালীন যাই হোক যে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার উত্তরটা ছিল যে আপনি কি এমন করেছেন যে আপনি গণমাধ্যমের স্বাধীনতা উপভোগ করতে পারবেন না। তো আসলে এই যে প্রশ্ন না নেওয়ার ক্ষমতা, এবং ঠিক তারপরের উত্তরটা উনি দিলেন ঠিক এইভাবে একটা সম্পূরক উত্তর দিলেন যে আপনি যদি আমি দেখি তো আপনার টকশো দেখি, রাতের বেলায় চিবিয়ে চিবিয়ে আপনি কিভাবে আমাদেরকে সমালোচনা করেন, কিভাবে সরকারের সমালোচনা করেন। তো এই যে প্রশ্ন না নেওয়ার ক্ষমতা, এটা কিন্তু ধীরে ধীরে একটা মানুষকে আসলে হাসিনা মানে আপনি যদি বলেন যে ওই যে ঠিক হাসিনার এই যে ক্যারেক্টারিস্টিক প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, এই ক্যারেক্টারিস্টিক্সটা নানান এলিমেন্টের মধ্যে দিয়ে আসলে গ্রো করে। একটা মানুষ আসলে স্বৈরশাসক কিন্তু দিনে দিনে হয়ে যায় না। এই যে একটা পরিস্থিতিতে যখন আপনি প্রশ্ন না নিবেন, এই যে প্রশ্ন না নেওয়া বা আপনি এক ধরনের নিজেকে আনঅ্যাকাউন্টেবল মনে করা, এটাও এক ধরনের আসলে মানে ঠিক না। এটা একটা গণতান্ত্রিক পরিবেশে এটা থাকা উচিত না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, উনার স্ত্রী যদি একটা প্রশ্ন একটা জায়গায় অভিনয় করে থাকে, এই প্রশ্নটা খুবই মার্জিতভাবে খুবই স্বাভাবিকভাবে করা যেতে পারে। হ্যাঁ, এখন আমি আবার সাংবাদিক হিসেবে ওই প্রশ্নটা আমি তাকে কোন ভাষায় করছি, তাকে কি আমি আসলে এটা কি খুবই একান্ত ব্যক্তিগত প্রশ্ন করে ফেলছি, নাকি এটা আসলে পাবলিক ইন্টারেস্টেড মানে মানে এখানে দুইটা বিষয়। আপনি কি পাবলিক ইন্টারেস্ট মানে মানে জনস্বার্থ সংশ্লিষ্ট আপনি প্রশ্ন করছেন, নাকি একেবারে একজন মানুষকে আপনি শুধুমাত্র হেয় প্রতিপন্ন করার জন্য আপনার হয়তো মিলিয়ন ভিউর কারণে আপনি একজনকে আসলে মানে মানে ইন এ পাবলিক স্পেস আপনি তাকে ইন এ পাবলিক ডোমেইন আপনি তাকে হেয় করার চেষ্টা করছেন। আসলে দুই রকম। এখানে কিন্তু একটা ফেমিনিস্ট ফ্যাক্টর রয়েছে। মানে তিনি যে উত্তরটি দিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি বলেছেন স্ত্রীর পেশাগত সিদ্ধান্তে আমি হস্তক্ষেপ করি না, এবং তিনি স্পষ্টতই হয়তো বোঝাতে চেয়েছেন যে এই সিদ্ধান্তটা উনি কোথায় অভিনয় করবেন কোথায় করবেন না, সেই সিদ্ধান্তটা তো তার স্ত্রীর নিজস্ব। সেই প্রশ্নের উত্তরটি কেন তাকে দিতে হচ্ছে, সেটাও তো সত্য। কি মনে হয়, মানে এই প্রশ্নটি কি তিশাকে করা যেত না? এটা আসলে সত্য, কিন্তু এখন আপনি যদি দেখেন এইভাবে যদি আমরা যদি আসলে প্রত্যেকটা মানুষকেই, আমি বলছি না যে মানে এরা প্রত্যেকেই মানে নিরপরাধ বা এদের কোনো দায় নেই, মানে হাসিনা হয়ে ওঠার পেছনে এদের প্রত্যেকের দায় নেই, এটা আমি বলছি না। কিন্তু এইভাবে যদি আপনি প্রত্যেককেই যদি আপনি প্রশ্নবিদ্ধ করতে থাকেন, তাহলে আমার মনে হয় দেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি 50 লাখ মানুষ এইটার জন্য দায়বদ্ধ। প্রত্যেকটা মানুষ যারা আপনার নিশ্চুপ থেকেছে, কখনো কোনো প্রশ্ন করতে পারেনি, আমরা সাংবাদিকরা লিখতে পারি নাই। লিটারেলি আমার 28 জুলাই মনে হয়েছে যে আমি আর এই বাংলাদেশে থাকতেছি, আমি এখানে আমার সাংবাদিকতা করতে পারতেছি না। তো এরকম পরিস্থিতিতে আমরা আসলে যখন কেউই কিছু করতে পারি নাই, তা মানে তখন কিন্তু 17 কোটি 50 লাখ মানুষই কিন্তু এটার জন্য দায়বদ্ধ আসলে। তো আপনি কি এখন 17 কোটি 50 লাখ মানুষকে কি আসলে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন?
মানে পারবেন না। এখন হ্যাঁ, আপনি কাকে আসলে খুবই বড়ভাবে প্রশ্নবিদ্ধ করতে পারেন, যিনি আসলে এই জেনোসাইডকে, এটা পুরোপুরি আসলে জেনোসাইডের ভাষায় পুরোপুরি জেনোসাইড না, কিন্তু 1,500 মানুষ যদি মারা গিয়ে থাকে বা মারা যায়, মানে আপনার সঠিক সংখ্যাটা যেটা আপনার জাতিসংঘ আপনার নিয়ারলি 14,000 বলেছে, তো 1,400 মানুষ যখন মারা গিয়ে থাকে, এইটাকে যখন আপনি খুবই এটাকে আপনি মানে এটার সাথে আপনি মানবিক আচরণ করছেন না, তখন আসলে আপনার প্রতি প্রশ্ন তোলার দায় আমার আছে। কিন্তু আসলে ধরেন কেউ একজন, মানে হাসিনার সময় তো আমরা দেখেছি আসলে অনেকেরই আসলে কিছু করার ছিল না, অনেকে আসলে হয়তো বাধ্য হয়ে করেছে। এখন একটা চরিত্র অভিনয় করার জন্য যদি কাউকে যদি মানে জেলেও যেতে হয়, তো সেটা আসলে আমার কাছে মনে হয় মানে এটা নিয়ে আসলে প্রশ্ন বা ডিবেট করার জায়গা আছে আর কি। এখন উনি যদি এই মানে গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্রদের আন্দোলনকেও যদি উনি আসলে অস্বীকার করে, তাহলে আমার মনে হয় যে, বা উনার যদি তখন মানবিক আচরণটুকু বা মানবিক বোধটুকু না থাকে, আমার মনে হয় তখনই তাকে প্রশ্নবিদ্ধ করা উচিত। নইলে কিন্তু আমরা আসলে ধরেন একটা বড় অংশের মানুষকে গত মানে 2014 থেকে 2024 নির্বাচনের পর পর্যন্ত সময় হাসিনাকে নানাভাবে যে আমরা যে আপনার নীরব থেকেছি বা আমরা প্রশ্ন করতে পারিনি, নানাভাবে আমরা সয়ে গেছি, এটার জন্য আমরা আসলে প্রত্যেকেই আমরা দায়বদ্ধ। ধন্যবাদ জিয়া চৌধুরী। আমি জনাব হাকিম ভূঁইয়া আপনার কাছে আসতে চাই। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটারই একটু এক্সটেনশন এভাবে হতে পারে কিনা যে জিয়া খালেদ মহিউদ্দিনের কথা বলেছেন, আমি হয়তো তার সঙ্গে যুক্ত করতে পারি যে আমরা দেখেছি নুরুল কবির নিউ এজের, তিনিও সাহসী সাংবাদিকতা করেছেন এবং অনেক প্রশ্ন ওই সময়টাতে ওই রেজিমেই বলা যায় যে ঘূর্ণির মধ্যে পড়তে পারেন, ঝুঁকির মধ্যে পড়তে পারেন, সেটি জেনেও তিনি সেই প্রশ্ন করেছেন। কিন্তু আবার একই সঙ্গে আমরা দেখেছি যে একটা বিরাট অংশ ভয়ের কারণেই হোক বা নিজের যে সুবিধা বলয় সেটির ভেতরে থাকার কারণে, মানে থাকার যে আকাঙ্ক্ষা সেটির কারণেই হোক না কেন, তারা সঠিক প্রশ্নটি করেননি, বরং এই যে দিনের পর দিন যে ধরনের অনিয়ম, অন্যায়, মানবতা বিরোধী যে অপরাধগুলো রয়েছে সেখানে সমর্থন জুগিয়েছেন। তো সেই জায়গাটিতে আমরা দেখছি যে আবারও ঘুরে ফিরে আসছে। মানে আমরা দেখছি যে এখনো একটা সাংবাদিক গোষ্ঠী তৈরি হয়েছেন যারা ডক্টর ইউনূসের কোনো ভুলই দেখেন না, মানে যা কিছু দেখছেন সব কিছুই খুবই ইতিবাচক ধারায় দেখছেন। মানে ওনাদের চশমাটা বা ওনারা যে আয়নায় দেখছেন সেটা আসলে আপনার আমার কাছে হয়তো পরিচিত না। মানে এই প্রবণতাটার কি কোনো পরিবর্তন হবে না, নাকি আপনার কাছে মনে হয় যে এটা একটা সংস্কৃতিগত একটা ব্যাপার? এটা সংস্কৃতির কিছুটা তো মানে রেসপন্সিবিলিটি আছে, তারপরও আপনার আসলে এটা দেখতে হবে আমি কে, আমার ভেস্টেড ইন্টারেস্ট কি। এখন আমি সাহস করে প্রশ্ন করাটা একটা মানে পার্সপেক্টিভ, আবার আমার পলিটিক্যাল মোটিভের কারণেও আমি সেই প্রশ্নটা করতে পারি যে আমি তাকে হেয় প্রতিপন্ন করার জন্য বা তাকে দুর্বল প্রমাণ করার জন্য। আর এই ক্ষেত্রে আবার আরেকটা জিনিস যেটা হলো যে আমি যদি জানি যে আমার এখন এই প্রশ্নটা করার কারণে কাল থেকে আমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, আমি একটা প্রেশারে পড়ে যেতে পারি, প্রেশারে পড়ার পরে আমি আইদার নীরব হয়ে যেতে হবে, অথবা আমার দেশ ছেড়ে চলে যেতে হবে, অথবা আমি তার লাইনে কথা বলতে হবে। তো এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো যাই হোক, আমাদের প্রত্যেকেরই প্রশ্ন করা, এবং প্রশ্ন করা না শুধু, প্রশ্ন করার যে টোন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমি যদি এখন আপনি যে প্রশ্ন করার কথা বললেন, মহিউদ্দিন সাহেব প্রশ্ন করেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে, আবার পরবর্তীতে আজকে যেই ঘটনাটা যে আমাদের উপদেষ্টাকে প্রশ্ন করেছেন তার ওয়াইফ সম্পর্কিত। এখন যদি আমার যে ভাই যেটা বললেন যে আমি যদি এখন ওনাকে হেয় করার জন্য বলি তাহলে আমার গলার টোন একরকম হবে, আবার যদি ভদ্রতা সহকারে ওনাকে যদি খালি শুধু ওনার জিনিসটাকে ক্লিয়ার করার একটা সুযোগ দেওয়ার জন্য আমি প্রশ্নটা করি তাহলে আমার গলার টোন কিন্তু আরেক রকম হবে। তো এই যে জিনিসটা আসলে এটার জাজ করা খুবই কঠিন। আপনার দেয়ার ইজ নো ইয়েস অর দেয়ার ইজ নো, অথবা দেয়ার ইজ নো কারেক্ট আনসার অ্যান্ড দেয়ার ইজ নো রং আনসার। এর মধ্যে আমাদের যারা বিবেকবান লোকজন আছে, যারা এগুলি নিয়ে অ্যানালাইসিস করে রিসার্চ করে, তারা এটার উপরে ব্যাখ্যা দিয়ে এটার হয়তো সম্পাদকীয় লেখা হইতে পারে, অথবা অন্য কোনো ফর্মে মানুষকে জানানো যেতে পারে। এমনকি ওনার পক্ষে তিসও কিন্তু এসে বলতে পারে যে আমার হাজব্যান্ডকে প্রশ্নটা করা হয়েছিল, আমি আমার উত্তরটা এইভাবে দিচ্ছি। সেটা ওনার হাজব্যান্ডকে রক্ষা করার জন্য হোক, অথবা ওনাকে রক্ষা করার জন্য হোক, অথবা ওনার সততার পরিচয় দেওয়ার মাধ্যমে হোক। তো এইগুলি আসলে ঠিক ওইভাবে কোনটা কারেক্ট কোনটা রং আমার জন্য বলাটা খুবই কঠিন, কারণ আমি ওই প্রেক্ষিতটা কিন্তু নিজের চোখে দেখিনি এবং তাদের মধ্যে কি আছে সেটা আমি জানতে পারিনি। রাইট। আরেকটি বিষয়, আমরা যখনই জুলাই আগস্ট পরবর্তী যে টকশোগুলো হয়েছে বা এই রাজনৈতিক আলোচনা হয়েছে, সেখানে ধরেন আমরা যে আলোচনাই করি না কেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা বা
নির্বাচন ব্যবস্থা বা সংস্কার সব কিছুতেই ঘুরে ফিরে 16 বছরের উদাহরণটা আসে। শেখ হাসিনার যে শাসনকাল সেটি ঘুরে ফিরে আসে। এখন আমরা যেটা লক্ষ্য করছি যে একটা বড় অংশ বাংলাদেশের যারা পরিবর্তন চেয়েছেন এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ধারায় দেখতে চেয়েছেন, তারা মনে করছেন যে আওয়ামী লীগের বা শেখ হাসিনার যে ভুলগুলো ছিল সেগুলোকে তারা স্বীকার করে এক ধরনের একটা রিফর্ম, একটা রিকনসিলিয়েশন বা একটা রিফ্লেকশন থাকবে। কিন্তু যতই সময় যাচ্ছে সেই রিফ্লেকশনের জায়গা থেকে সরে গিয়ে তারা বরং একটা কনস্পিরেসি থিওরি দিয়ে বলার চেষ্টা করছেন যে আসলে তারা ভিকটিম হয়েছেন, গভীর ষড়যন্ত্র ছিল এবং রিকনসিলিয়েশনের কোনো নামগন্ধ বা কোনো ধরনের দুঃখ প্রকাশ বা এই যে এত কিছু হয়ে গেল, সে ব্যাপারে আমরা কোনো ধরনের বলবো যে আওয়ামী লীগের ঘোরতর যারা সমর্থক বা আওয়ামী লীগের নেতৃ পর্যায়ের বিভিন্ন ফোরামে যারা কথা বলছেন তাদের মধ্যে সেই অনুশোচনাটা আমরা দেখতে পাচ্ছি না। এই সাইনটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা অত্যন্ত দুঃখজনক। আপনি যদি একদম ইন্ডিপেন্ডেন্স থেকে আরম্ভ করেন, তার আগের ঘটনাগুলি সবাই জানে এবং এটা এক ধরনের একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে বিফোর লিবারেশন। কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্স আপনি যদি দেখেন শেখ মুজিবুর রহমানের শাসনামল এবং তার পরবর্তীতে আপনার জিয়াউর রহমানের শাসনামল, এরশাদের শাসনামল, তারপরে খালেদা জিয়া, তারপরে আবার আওয়ামী লীগের শাসনামল, আপনি যদি সেটাতে দেখেন আপনার পক্ষে বিপক্ষে দুই দিকেই কিন্তু মানুষের অনেক প্রশ্ন আছে, উত্তরও আছে। শেখ মুজিবুর আমলেও যেমন 100% কেউ বলবে না যে তার শাসনামল একদম পৃথিবীর শ্রেষ্ঠ ছিল, আবার এটাও বলবে না যে তার শাসনামলে আমরা কোনো রকমের কোনো বিপদে পড়ি নাই বা বিপদে পড়েছি। দুইটা পক্ষই আছে এবং সেখান থেকে আমরা জানি যে একটা রাজনৈতিক পরিবর্তন আসে বাকশালের মাধ্যমে। বাকশালের পরবর্তী ঘটনাগুলির মাধ্যমে কেউ কেউ কিন্তু বলেছে যে ওইটা ভুল হয়েছিল, আবার তারা কিন্তু ব্যাক টু দ্য পেভিলিয়ন, কারণ তারা মুখে বলেছে যে এটা ভুল হয়েছিল কিন্তু তারা কিন্তু আবার ব্যাক করে ওখানে গিয়েছে। আবার যখন আমরা যদি অন্যান্য যারা রাজত্ব করেছে এর মধ্যে তাদের কথাগুলো যদি ধরি, তাদেরও ভুলের জন্য তাদেরকে ক্ষমতা হারাইতে হয়েছে, এটা একদম আমরা নিজের চোখে দেখেছি। কিন্তু তারা সংশোধিত হওয়ার পরিবর্তে তারা কিন্তু অপেক্ষা করতেছে আবার ওই কখন আসবে, আমরা আবার ক্ষমতায় যাব, আবার আমরা যে তার আমাদের অরিজিনালি যেই আদর্শ নিয়ে আমরা কাজ করতেছিলাম সেটাতে ফিরে যাব। কেউ আজ পর্যন্ত যে ক্ষমা চাওয়ার যে কালচার, এটা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত দেখি না। সেকেন্ড হলো সংশোধিত হওয়ার যে কালচার, এটাও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি না। আপনি ধরেন 16-17 বছর সময় পেয়েছে বিরোধী দল যারা ছিল তখন, হ্যাঁ, তারা যদি তখন থেকে বুঝতে পারলাম যে তারা স্বৈরশাসনের কারণে তারা তাদের মতবাদ তুলে ধরতে পারে নাই, ওইরকম আন্দোলন তুলে ধরতে পারে নাই, তাদের মতামতটাকে প্রতিষ্ঠা করতে পারে নাই, কিন্তু তারা কিন্তু নিজের পার্টির মধ্যে একটা সুন্দর গণতান্ত্রিক চর্চার মাধ্যমে পার্টিটাকে এডুকেট বানাই একটা পর্যায়ে নিয়ে যে মানুষের কাছে তুলে ধরা, যে দেখো আগের পার্টি আর এখন পার্টি কিন্তু এক না, আমরা অনেক অনেক উন্নত করতে পেরেছি এই ক্ষেত্রে। এটা কিন্তু কারোর মধ্যে নাই। এখন আপনি প্রশ্ন করেন, অনেকে দেখবেন পার্টির মধ্যে তারা বলতেও পারবেন না হোয়াট ইজ হ্যাপেনিং অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড হোয়াট উইল বি হ্যাপেন, হোয়াট উইল বি দ্য নেক্সট কোর্স অফ অ্যাকশন অফ দ্য লিডার্স। কেউ কিন্তু কিছু বলতে পারবে না, তাদের উপরে দেখা যাবে উপর থেকে টপ ডাউন অ্যাপ্রোচে চাপাই দেওয়া হবে যখন যেটা মনে চাইবে। তো সেটা কিন্তু কোনোদিনই গণতান্ত্রিক না এবং এটা অত্যন্ত দুঃখজনক। এটা পরিবর্তন হয় নাই। তা আমার মনে হয় রিফর্মটা একটা ওয়ে আউট হইতে পারে। আমি চাই যে একটা সুন্দর রিফর্ম হোক, সেটা মানুষের না, সেটা কারো ব্যক্তির মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য না। যেই রিফর্ম একটা দেশের মানুষের ফান্ডামেন্টাল জিনিসগুলিতে অন্য কারো হস্তক্ষেপ করার সুযোগ দিবে না, সেটা যেমন আমার ভোট আমি দেব, আমার ন্যায্য বিচার আমি আইনের কাঠামোতেই, আমি বলবো না কাঠামোর বাইরে যে আমাকে বিচার করে দিতে হবে, আমি যেন বায়াস কোনো বিচার যেন আমার ঘাড়ের মধ্যে চড়ে না বসে। আমি একটা মামলা বা একটা ঘটনা ঘটলো বেনামি 500 জনের নাম লিস্ট করবে, এটা আমি কোনোদিনই চাই না। এবং এখানে একটা কেপিআই সেট করে দেওয়া যেতে পারে, যেমন কি পারফরমেন্স ইন্ডিকেটর। আমি একজন পুলিশ, আমি একটা মামলা চার্জশিট দিচ্ছি, 500 জনকে আমি ওখানে নামে বেনামে লিখছি, কিন্তু ফাইনালি কতজন যে সত্যিকার অর্থে দোষী হয়েছে, আমার কত % ব্যর্থতা হয়েছে, অর্থাৎ কত % এক্সোসাইটেড রিপোর্ট আমি দিয়েছি, সেটার পরিমাণ যত বেশি সেটার উপর ভিত্তি করে আমার ইনক্রিমেন্ট হওয়া উচিত, অথবা আমার ডিমোশন হওয়া উচিত, অথবা আমার প্রমোশন পেয়ে যাওয়া উচিত। তাইলে আমি সাহস পাবো না ওই ধরনের অর্থগুলির নাম ওখানে ঢুকানোর জন্য। তো এই ধরনের কি পারফরমেন্স ইন্ডিকেট ঢুকাইয়া তারপরে আমার মনে হয় রিফর্মটাকে পারফেক্ট করা যেতে পারে। ধন্যবাদ। আমি আকিব যে কথাগুলো আব্দুল হাকিম ভূঁইয়া বললেন সেই প্রসঙ্গ দিয়ে আপনাকে একটু প্রশ্নটা করতে চাই যে সংস্কার এটা তো একটা চলমান প্রক্রিয়া এবং সংস্কার স্বভাবতই মানুষ সংস্কার চায়, কেননা দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক অচল অবস্থা বা এক ধরনের অচলায়তন ভর করেছে আমাদের উপরে, সেটি থেকে মানুষ বেরিয়ে আসতে চায়, এটা মোটামুটিভাবে নিশ্চিত।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি একদিকে সংস্কারের কথা বলবেন, মানে আপনি বলতে আপনার দলের কথা বলছি না, আমি সরকার অ্যাজ এ হোল যে পরিবর্তনের ভেতর দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তারা সংস্কারের কথা বলছে, আবার একই সঙ্গে দেখা যাক যে জুডিশিয়ারির সেটার যে ইন্ডিপেন্ডেন্স সেটার প্র্যাকটিসটা কোথায়। আপনি একজনের বিরুদ্ধে অভিযোগ করলেন, তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারছেন, আইনজীবী গেলে তাকে প্রহার করা হচ্ছে, মানে বডিলি হার্ম করা হচ্ছে, ফিজিক্যাল অ্যাটাক করা হচ্ছে। তো আপনি মানে এই বৈপরীত্যের বিপরীতে আপনি সংস্কারের স্বপ্ন কিভাবে দেখাচ্ছেন জাতিকে, বা কিভাবে দেখতে চান আপনি নিজে, একটু যদি বলেন। এখন এখানে জুডিশিয়ারিতে যেমন আপনারা একটু আগে আলোচনা করতেছেন যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের উপর একটা হামলার ঘটনা ঘটেছে, বা অনেক জায়গায় আওয়ামী লীগের পক্ষে অ্যাডভোকেট দাঁড়াতে গেলে সেখানে একটা বাধার সম্মুখীন হচ্ছেন। এটা অনেকটাই হচ্ছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু মানুষের ক্ষোভ একদিকে, কিন্তু রাষ্ট্র হচ্ছে ভিন্ডিকটিভ হতে পারে না। রাষ্ট্রকে হচ্ছে প্রপার প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এবং যেই জন্য আমরা সবসময় বলছি ইনস্টিটিউশন বিল্ড আপের কথা। ইনস্টিটিউশন হাসিনার সময় একদমই ধ্বংস হয়ে গেছে। যদি না হইতো তখন হচ্ছে আমাদের এই প্রশ্নটা করতে হতো না। এই কারণেই হচ্ছে আমরা সবসময় বলি যে ফান্ডামেন্টাল যে সংস্থাগুলো সেটা কেন জরুরি। যেমন সংস্কার বিচার বিভাগীয় সংস্কার কমিশন থেকে এবং সংবিধান সংস্কার কমিশন থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে বিচার বিভাগের যে নিয়োগ এটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট করা হবে। বর্তমানে মানে এতদিন ধরে নিয়োগটা মূলত প্রধানমন্ত্রীর ইচ্ছায় হইতো, প্রধানমন্ত্রীর ইচ্ছায় রাষ্ট্রপতির সিলে। তো এইটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় এটা হচ্ছে 1 নাম্বার প্রসেস। 2 হচ্ছে যেমন সংস্কার কমিশন প্রস্তাব করেছে অ্যাটর্নি জেনারেলের অফিস এবং অ্যাটর্নি জেনারেল অফিসের যে নিয়োগ, যিনি হচ্ছে কিনা আলটিমেটলি সকল পাবলিক প্রসিকিউটরদের নিয়োগ দিয়ে থাকেন, এই নিয়োগটা হচ্ছে এনসিসি থেকে হবে, মানে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, জাতীয় সংবিধান কাউন্সিল থেকে হবে, যেন এখানে শুধুমাত্র প্রধানমন্ত্রী তার ইচ্ছা মতো দলীয় লোক বসাতে না পারে। এইগুলোকে আমরা বলছি একদম মৌলিক সংস্কার, যে সংস্কারগুলো বিদ্যমান থাকলে ভবিষ্যতে আমরা এই সমস্যাগুলো মধ্যে আর পড়বো না। তখন হচ্ছে, এবং বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, এমনকি পুলিশের ক্ষেত্রে বলা হচ্ছে যে পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রের অধীনে না রেখে একটা ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলের আন্ডারে দিয়ে দেওয়া, যাতে হচ্ছে পুলিশের মতো ইন্ডিপেন্ডেন্সটা আসে, পুলিশ যাতে রাজনৈতিক প্রভাব হয়ে যায়। এই সংস্কারগুলো যখন করা হবে, এবং অবশ্যই এটা চলমান প্রক্রিয়া, কিন্তু আমরা এই শুরুটা যেন আমরা রাজনৈতিক কনসেনসাসের মাধ্যমে শুরু করতে পারি, যেন হয়তো 5, 10, 15 বছর আমরা যেন একটা প্রপার ইনস্টিটিউশন বিল্ড আপ করতে পারি। রাইট। আমরা আজকের এই অনুষ্ঠানটি শুরু করেছিলাম আল জাজিরার একটি সাক্ষাৎকার রেফারেন্স দিয়ে। আমি আবার একটু সেখানে ফিরে যাচ্ছি যে সেই সাক্ষাৎকারের শিরোনাম যেটি দেওয়া হয়েছিল, মোহাম্মদ ইউনূস, রিয়েল রিফর্ম অর জাস্ট এ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ। আমি যদি এই শিরোনামের যে মানে আন্ডারলাইং যে সিগনিফিকেন্স সেটিকে যদি একটু আপনার সামনে তুলে ধরি, যে সত্যিকার অর্থে ক্ষমতার একটা ধরনের পালা বদল হয়েছে, যেখানে আগের আমলাতান্ত্রিক কাঠামো, সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি থেকে শুরু করে মোটামুটিভাবে প্রতিষ্ঠানগুলো একই জায়গায় রয়েছে, শুধুমাত্র সংস্কারের একটা রেটরিক সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যেটির কথা বলে মানুষকে বোঝানো হচ্ছে মানে যে এই সংস্কার না হলে কোনো কিছুর পরিবর্তন হবে না। কিন্তু আমরা জানি না যে সংস্কার আসলে কতদিনে সম্ভব, বা সেটির কোনো রূপরেখা টাইম ফ্রেমের দিক দিয়ে অন্তত আমাদের কাছে পৌঁছায় নাই। তো এখন যে টাইম ফ্রেমের কথা বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে বা আগামী এপ্রিল বা জুনের মধ্যে নির্বাচন হবে, আগামী বছরের মাঝামাঝি, আপনার কাছে কি মনে হয় যে প্র্যাকটিক্যালি এটা সম্ভব? মানে যদি প্র্যাগমেটিক চিন্তা করেন, এই সংস্কারগুলো কি এত অল্প সময়ের মধ্যে সম্ভব? যদি না হয় উত্তর, তাহলে আসলে কি হতে যাচ্ছে? ধরেন নির্বাচনও হয়ে গেল এপ্রিলের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে, তাহলে কি সংস্কার হবে না? এখন এই সংস্কারগুলোর ক্ষেত্রে আমি বলবো যে 2টা বড় বাধার জায়গা আছে। 1 নাম্বার হচ্ছে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য। যেমন একদম ফ্র্যাঙ্কলি বললে বিএনপি হচ্ছে অধিকাংশ মৌলিক সংস্কারে রাজি না। তারা চায় না যে সংবিধানের মৌলিক সংস্কারগুলো হোক, তারা চায় না প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা কমুক, তারা চায় না প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ইনক্লুডেড হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগ ইত্যাদি। তারা চায় না যে ব্যুরোক্রেসি ওরকম করে বড় পরিবর্তন আসুক। যদি যেমন আমরা সরকারের যে কমিশনগুলো মোটামুটি ফেব্রুয়ারি মার্চের মধ্যে সব রিপোর্ট দিয়ে দিয়েছে, অন্তত বড় কমিশনগুলো। যদি এরপরে একটা রাজনৈতিক ঐক্য থাকতো, বিএনপির পক্ষ থেকে যদি অন্তত প্রধান
ওইগুলো থাকতো, তাহলে আমরা অন্তত আশা করতে পারতাম যে 1-2 মাস অন্তত সেই শুরুটা হবে, সংস্কার শুরুটা, প্রসেসটা শুরু হলে তখন হচ্ছে আমরা সেটা সামনে চলতে থাকতো। কিন্তু আমার মনে হয় যে এটা একটা বড় বাধার জায়গা। এক, এটা হচ্ছে রাজনৈতিক ভাবে। দুই হচ্ছে এক্সিস্টিং যে সিস্টেমের যারা বেনিফিশিয়ারি, আমলাতন্ত্র, বিচার বিভাগের যারা ছিল, পুলিশের যারা বড় কর্মকর্তা, আর্মি, এয়ারফোর্স, নেভির যারা বড় কর্মকর্তা, কয়েকজনের হচ্ছে ক্ষমতা থেকে পদচ্যুত হয়েছে। কিন্তু 15 বছরে মানে ঢালাওভাবে বলে 15 বছরের 70-80% নিয়োগই হচ্ছে আওয়ামী লীগের পদপুষ্ট নিয়োগ। সুতরাং তাদেরও বর্তমানে যেহেতু একটা বিপ্লবী সরকার হয়, যেহেতু আমরা একটা মোটামুটি বলতে পারেন যে একটা বড় অপারেশনের পরে ব্যান্ডেজের মতন একটা ব্যবস্থার মধ্যে চলতেছি, তো তারা কিন্তু তাদের সেই হোল্ড বজায় রেখেছে। তাদের বেশিরভাগই কোনো বিচারের আওতায় নেই, তারা বেশিরভাগই কোনো তদন্তের আওতায় নেই, তারা হচ্ছে হয়তো কিছু রিসাফেল হয়েছে, সুতরাং তাদেরও কিন্তু একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে সংস্কারগুলো না করতে দেওয়ার। তো এই কারণে আমরা আশা করবো যে অন্তত রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটা ঐক্য থাকতো, তাহলে হচ্ছে সরকার একটু প্রেসারে থাকতো, তারা আরেকটু শক্তভাবে সংস্কার দিয়ে যেতে পারতো। এবং আমরা দলগত ভাবে এটা চেয়েছি যে নির্বাচনীর কথায় সবাই বলতেছি, কিন্তু আমরা কিন্তু সংস্কার রোডম্যাপ চেয়েছি। আমরা সরকারের কাছে জানতে চেয়েছি তারা কোন সংস্কার কতদিনে কোথায় কিভাবে ইমপ্লিমেন্ট করবে, কিন্তু এখন পর্যন্ত আসলে ওই সংস্কারের ব্যাপারে ঐক্যের অভাবে সেটা এখনো করা সম্ভব হয়নি আমার মনে হয়। ধন্যবাদ আকিব। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে 2 মিনিট সময় আছে, 1 মিনিট করে আমি জিয়া এবং জনাব আব্দুল হাকিম ভূঁইয়া আপনাদের কনক্লুডিং রিমার্কের জন্য যাচ্ছি। জিয়া, আজকের এই পুরো আলোচনা আপনার কনক্লুশন কি, মানে কি আশা করছেন, মানে কোন দিকে যাচ্ছে এবং আপনার আশাবাদ কি একজন তরুণ পেশাজীবী হিসেবে? একেবারেই মানে খুব ছোট করে বললে, আমরা একবারই গত 15-16 বছর ধরে আমরা যে জিনিসটার জন্য অপেক্ষা করেছি, আমরা একটা মানে একবারে সেই মানে আপনার রেটরিক ভাষায় বা বইয়ের ভাষায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্যে দিয়ে একটা জনগণের সরকার আসবে। এবং শুধু মানে খালি সরকার আপনার আসলেই হবে না, সেখানে একটা আপনার বিরোধী একটা মানে খুবই শক্তিশালী একটা বিরোধী দল থাকবে, বিরোধী মতকে শোনা হবে এবং বিরোধী মতকে আপনার প্রাধান্য দেওয়া হবে। আমরা এরকম একটা দেশ দেখতে চাই। অনেক ধন্যবাদ। আব্দুল হাকিম ভূঁইয়া। আমি খুবই আশাবাদী, আসলে আমি কখনো হতাশ হই না। তো আমি আশা করব উনি যেই কথাটা বলেছেন আমি রিপিট না করেই বলবো যে এই জিনিসটা আমিও এক্সপেক্ট করি, এবং যদি আমি দেখি যে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, এরপরে কি হবে না হবে সেটা ভবিষ্যৎই নির্ধারণ করবে, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হোক যেটার মাধ্যমে আমি আমার পছন্দের একজন লোককে ক্ষমতায় বসাইতে পারি এবং তাকে বলতে পারি তোমাকে আমি ক্ষমতায় বসাইছি, তুমি আমার পক্ষে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ আকিব, জিয়া এবং জনাব আব্দুল হাকিম, তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের শিরোনাম ছিল বিকল্প দেখান। এটা বেশ আইরনিকলি আমরা বলছি যে গণতন্ত্রে তো অনেক ধরনের অপশন থাকে, বিকল্প থাকে, এবং সেই বিকল্প থেকে একজনকে বেছে নেওয়া হচ্ছে গণতান্ত্রিক অধিকার। কাজেই কোনো একটি রাজনৈতিক দল বিকল্প দেখান বলে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখবে, সেটি আসলে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। কাজে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে বাংলাদেশে ক্রিয়াশীল, তারা প্রত্যেকেই তাদের নিজেদের কাজের ভেতর দিয়ে জনগণের মন জয় করবার চেষ্টা করবেন, জনসম্পৃক্ততা তৈরি করবার চেষ্টা করবেন, এবং সেটির ভেতর দিয়ে গণতন্ত্রের বিজয় সূচিত হবে। প্রিয় দর্শক, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চ্যানেল এস এর সঙ্গে থাকুন।